Now I am presenting my case. আসসালামু আলাইকুম, Feeding আমি key. ডক্টর Feeding key. সানজিদা নূর। What is that? আমি আপনার বাচ্চার চিকিৎসক। আমি Huh? এফসিপিএস প্রশিক্ষণার্থী। আপনার বাচ্চাকে আমি একটু পরীক্ষা করে দেখবো, এতে বাচ্চার কোনো অসুবিধা হবে না। বাবা, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখবো, তুমি কোনো ব্যথা পাবে না, কেমন? যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে। আপনার বাচ্চার কি সমস্যা? আমার বাচ্চার অন্ডকোষটা জন্মগতভাবে ভর্তির নিচে আছে। নিচে আসেন। আচ্ছা, ঠিক আছে। বাচ্চার এই অংশটা কি কখনো কাশি দিলে ফুলে যায়? ফুলে না, তো কখনো লক্ষ্য করি না। বাচ্চাকে আগে কখনো আঘাত পেয়েছিল? না, আঘাত পাইনি। আঘাত পাইনি। আঘাত পাইনি। আচ্ছা, ঠিক আছে। অন্ডকোষ কি কখনো নিচে নেমেছিল? কখনো নিচে না। নিচে না। তবে একটা কাশি দাও তো। ঠিক আছে। Sir, I want to examine the kidney and urinary bladder region. Okay, Dr. Sanjida, thank you for presenting the clinical examinations of these patients. Can you tell your findings now? Yes, sir. On examination, scrotum is small in size, flat shape, rugosity present. Both scrotum are empty. Testes are not palpable in the scrotum. They are not neither palpable in the line of this pathway of descent, or nor in the ectopic sites. Phallus is well developed, conical in shape, and not circumcised. Then external urethral metastasis normal and present at the tip of the glands. Hernial orifice are intact, and hernial orifice are intact, and perineum is normal. So my diagnosis is bilateral, impalpable, undescending testis. Thank you. So you will face some questions from the examiner definitely now. So your diagnosis, যেটা বললে bilateral, impalpable, undescended test. Professor Marguf Yes, sir. sir. Marguf sir. Their approach, sir, comment on approach and clinical examinations. Sanjida, जी sir. Sir, কি Assalamu বলেন alaikum. আপনি FCPS PD? जी sir. What is that? Don't smile. Yes. You must love your subject, Yes, sir. your profession. Yes, sir. If you don't want to tell your profession, তাহলে ওই প্রফেশনে ঢোকার দরকার নেই।
বাচ্চাটার কি নাম? স্যার বাচ্চার নাম জি। So you did not have any rapport with your kid, with your student subject, তাই না? সে কত নম্বর বাচ্চা? স্যার ফার্স্ট চাইল্ড, বাপের প্রথম সন্তান স্যার। ওটা কি জিজ্ঞাসা করছিলেন না আপনি কি বলতেছেন এমনিতেই? না স্যার, আমরা কি শুনছি? স্যার ওটা জিজ্ঞেস করা হয়নি। ও কি স্কুলে যায়? জি স্যার, স্কুলে যায় বাচ্চা। লেখাপড়া পারে সব? স্যার মানে ওটা জিজ্ঞেস করিনি। did you look at the intellectual development of this child? নো স্যার। আনডিসেন্ডেড টেস্টিস থাকলে বা এই ধরনের প্রবলেম থাকলে বাচ্চারা কি স্কুলে ঠিক মতো যায়? এটা একটা প্রবলেম, সোশ্যাল প্রবলেম। আপনি তো তার অ্যাবডোমেনটা পরীক্ষা করেন নাই। অ্যাবডোমেনে সে বলেছিল মনে হয় যে কি বললা, কিডনি রিলেটেড ব্লাডার। কিডনি এবং ব্লাডার রিজিয়নটা স্যার এক্সামিনেশন করতে চাই। না, ওর লিভারের কি অবস্থা? স্যার ওগুলো দেখিনি। সেটাই তো কথা, আপনি তো অ্যাবডোমেন প্যালপেট করেন নাই, আপনি তো তার কিডনির এখানে কোনো টিউমার আছে কিনা সেটা দেখেন নাই। ওইগুলি যদি করে আসছেন, একটা হচ্ছে যে একটা দেখা যে অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এটা আমরা সবসময় বলি, যখন কোনো একটা অ্যাবনর্মালিটির কথা আপনি মনে করতেছেন, তখন উচিত যে অ্যাসোসিয়েটেড অন্য অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাও দেখে রাখা, এক্সপ্লোর করা অ্যাটলিস্ট। তার হার্টে কোনো প্রবলেম আছে কিনা সেটাও আপনি দেখেন নাই, ওটা কিন্তু হাতই দেননি। হ্যাঁ, বলতে পারেন যে শর্ট কেস হিসাবে আমি অল্প করে দেখছি, কিন্তু আপনি তো আসলে অনেক সময় ছিল, এটা তো কোনো কথা না, সেটা দেখেননি। আর আরেকটা যেটা করছেন, যেটা এথিক্যালি ঠিক ইয়ে না, সেটা হচ্ছে যে আপনি এই যে কাপড়টা নামাইছেন, তারপরে কিন্তু আপনার গ্লাভস খুলে ফেলছেন, কিন্তু কাপড়টা উঠায় দেখেননি। তো বাচ্চাটা আপনি ইয়ে শেষ করা পর্যন্ত ন্যাংটা ছিল। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এখন আমাকে এক্সপ্লেন করেন যে পায়ের দিকে দাঁড়ায় আপনি কি দেখছেন? স্যার পায়ের দিকে দেখি না, পেছন দিক থেকে স্যার ইয়াটা ইন্সপেকশনটা স্যার, মানে একটা সাইড আপনি থেকে তো পায়ের করেছে। দিকে একটু দাঁড়াইলেন ইন্সপেকশনের সময়, সেটা কেন করলেন? স্যার একটা হচ্ছে ল্যাটারাল সাইড থেকে দেখেছে, আর একটা হচ্ছে স্যার আহ, সামনের দিক থেকে দেখেছে স্যার। কি দেখছেন? স্যার ইন্সপেকশনটা স্যার, তার কোনো অ্যাবনর্মালিটি ইন্সপেকশন আছে। করলেন, কি ইন্সপেকশন করলেন? হোয়াট স্যার ডিড ইউ লুক ইন্সপেকশন, ফর? স্ক্রোটামের সাইজ শেপটা কেমন, স্ক্রোটামটা কেমন স্যার, কি পায়ের রোগোসিটি আছে। পায়ের দিকে দেখলে পরে ভালো হবে? দেখা যাবে কোনো কিছু দেখার আছে ওখানে? আমরা পায়ের দিক থেকে দেখি যে তার অ্যাবডোমেনের দুই সাইড ঠিক আছে কিনা, নাভিটা ডাইনে বাঁয়ে সরে স্যার গেছে কিনা, বা একটা সোয়েলিং থাকলে পরে এটাকে মিড লাইন ক্রস করছে কিনা, বা ঠিক কোন সাইডে আছে, মিড লেফট সাইডে বেশি না রাইট সাইডে বেশি, এগুলি দেখা যায়, দুই সাইডের কম্পেয়ার করা যায়। আপনি বলতেছেন স্কোটামটা ডেভেলপ না, এটা কি ঠিক মনে হয়? স্যার আমার তো মনে হয় স্কোটাম ডেভেলপ। স্যার it is flat in shape and small in size, rugosity present but in less amount. স্কোটামটা কি তাহলে আন্ডার ডেভেলপ নাকি? জি স্যার, underdeveloped. তাহলে এটা কি ইন্ডিকেট করে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, আন্ডার ডেভেলপড অর আনডেভেলপড? স্যার এটা underdeveloped. কি হ্যাঁ, সিগনিফাই করে এটা? There কোনো সিগনিফিকেন্স আছে কিনা যে একটা স্কোটাম ডেভেলপ হয় নাই আর একটা স্কোটাম আন্ডার ডেভেলপ? underdeveloped হচ্ছে স্যার তার testis testis is not present in the scrotum মানে ইজ or দ্য পজিটিভ সাইড অফ ইট? জি আছে কিছু, কোনো পজিটিভ সাইড আছে?
পজিটিভ সাইন। ওর কি হার্নিয়া আছে? না স্যার, হার্নিয়া নেই। কেমনি বললেন আপনি? স্যার ওর হচ্ছে কাশি দেওয়ার সময় কোনো কিছু ভিজিবল কোনো কাফ ইম্পালস পাইনি স্যার। ও কোন ক্লাসে পড়ে বললেন? জি স্যার, সরি। কোন ক্লাসে পড়ে? ক্লাস, স্যার ও হচ্ছে ক্লাস 2 তে পড়েন। হুম, ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞাসা করবো। Okay. Thank you, sir. Now, Professor Ashraful Kajal or any faculty আমাদের যারা আছেন তারা মানে can ask any question. Professor Ashraful Kajal, you can ask question now. আমি অবজারভেশন গুলো বলি। ও যে এক্সামিনেশন করলো সেটা স্যার যেটা বলেছেন ওটা আমার নাম্বার 1 পয়েন্ট ছিল। তুমি পেডি মানে কি তুমি পেডিয়াট্রিক সার্জারি এফসিপিএস কোর্সে আছো? না স্যার, Colorectal বললেন? কোলোরেক্টাল সার্জারি স্যার। ও কলোরেক্টাল। জি ও স্যার। স্যার বললেন পেডি, এফসিপিএস পেডি। আচ্ছা, এনিওয়ে তোমার পেডিয়াট্রিক সার্জারিতে না থাকলেও তোমরা যখন পরীক্ষা দিবে এফসিপিএস তখন কিন্তু জি প্রচুর স্যার। বাচ্চা রোগী থাকে। ঢাকা মেডিকেলে থাকতে যখনই এফসিপিএস পরীক্ষা হতো আমাকে পেশেন্ট ভর্তি করতে হতো। তো সেই জন্য এটার জন্য ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে। পকেটে চকলেট অথবা টয়েস, এটা খুব ইম্পর্টেন্ট। জি তুমি স্যার। যখন একটা বাচ্চা মানে যে আনউইলিং ম্যানেজ করতে পারছো না তখন তার হাতে একটা ছোট খেলনা বা যদি চকলেট দাও সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করবে, তোমার এক্সামিনারও অ্যাপ্রিসিয়েট করবে জি এবং স্যার। তোমাকে কোঅপারেট করবে বাচ্চাটা। পরীক্ষার সময় এটার জন্য প্রস্তুত থাকা দরকার। এবং র্যাপোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্যার যেটা বলছিলেন মাহবুব স্যার, আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের বেড নাম্বার দিয়ে কখনো আমি আমার ট্রেনিদেরকে বলতে দিতাম না। প্রত্যেকের বাচ্চাদের নাম জানতে হতো। আর পরীক্ষার সময় র্যাপো তৈরি করার জন্য এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমার ফার্স্ট অবজারভেশন ছিল। এখন তুমি যে তোমার যে এক্সামিনেশন জি করলে স্যার। সেটার ব্যাপারে আমার কিছু অবজারভেশন আছে। এমনি ছোট বাচ্চাদের নর্মালি আমরা গ্লাভস কিন্তু পরি না। এটা পরার খুব দরকারও নেই। এমনিতেও ক্লিন থাকে, তাই না? এটা জি স্যার। পরাটা খুব দরকার নেই। আর তাছাড়া এই যে সেন্সেশনটা তুমি যে এক্সামিন করছো, টেস্টিসটা তো খুব ছোট। জি স্যার। সেন্সেশনটা গ্লাভস পরলে ফিল করা যায় না। ট্যাকটাইল সেন্সেশনের জন্য গ্লাভস না পরাই ভালো। এমনকি আমি অনেক সময় গ্যাসোকেন জেলি ইউজ করি ফ্রিকশনটা কমানোর জন্য, জাস্ট টু ফিল ওয়েদার দ্য টেস্টিস ইজ দেয়ার অর নট। আর এক্সামিনেশনে তুমি যেভাবে করেছো এটা র্যান্ডমলি করা যাবে না। নর্মান ব্রাউজ দেখো তোমরা, ওখানে খুব চমৎকার এক্সামিনেশনটা মেথোডোলজিটা আছে। ইটস বেটার তুমি সে রাইট সাইডের দেখছো, তোমার জি লেফট হ্যান্ড থাকবে অ্যান্টেরো সুপ্রাইলিয়াক স্পাইনে এবং রাইটটা থাকবে স্ক্রোটামে। স্ক্রোটাম টেস্টিস কোথায় আছে তুমি তখনও জানো না। জি সো স্যার। ইউ উইল স্টার্ট ফ্রম দ্য অ্যান্টেরোসুপ্রাইলার স্পাইন, ইউ উইল পুট প্রেশার। অনেক সময় দেখা যায় যে একটু চাপ দিলে তলপেটে, যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল পিপিং টেস্টিস হয়, চাপ দিলে বের হয়ে আসে, তুমি ইনগুইনাল ক্যানেলে পেয়ে যাবে। যদি ইনগুইনাল ক্যানেলে হয়, এই যে তুমি লেফট হ্যান্ড দিয়ে আস্তে আস্তে নামছো, জি ওটা স্যার। পুশ করলে নেক অফ দ্য স্ক্রোটামে পেয়ে যাবে। সো এইভাবে তোমার দুটো হাতের পজিশন রাখতে হবে। তুমি একটা ভুল করেছো, জি সেটা স্যার। পরীক্ষার সময় করা যাবে না। সেটা হলো ইম্পালপেবল টেস্টিস বলার আগে জি স্যার। তোমাকে চেষ্টা করতে হবে যে এই টেস্টিসটা যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল হয় এটা নেমে আসে কিনা। অনেক সময় ডিপ রিং এর উপরে নিচে টেস্টিস ওঠানামা করে, এটাকে বলে পিপিং টেস্টিস। পিপিং মানে হলো উকি পিপিং। মারা, যেমন পিপিং টম, সেরকম পিপিং টেস্টিস। তো এটার জন্য তোমাকে অবশ্যই যখন তুমি টেস্টিস পেলে না, সে জি রাইট স্যার। সাইড, লেফট সাইড বা বায়োল্যাটারাল যাই হোক না কেন, তোমাকে স্কোয়াটিং পজিশনে দেখতে হবে। বাচ্চাকে দাঁড় করিয়ে তারপর দুই পায়ের উপর বসবে, লো কমোড ব্যবহার করে যেভাবে, জি এবং স্যার। ওই অবস্থায় তোমার হাত দিয়ে দেখতে হবে টেস্টিসটা নেমে আসছে কিনা। এটা না হলে তোমার এক্সামিনেশনটা ইনকমপ্লিট হবে। আর তুমি স্ক্রোটামটা হাইপোপ্লাস্টিক বলা যেতে পারে। যখন টেস্টিস থাকে না জি তখন স্যার। কিন্তু ইউজুয়ালি তোমার এটা হাইপোপ্লাস্টিকে হয়। এটা রিট্রাক্টাইল টেস্টিসের সাথে ডিফারেন্স করে। যদি ডিফারেন্ট। রিট্রাক্টাইল টেস্টিস হয় তাহলে স্ক্রোটাম ওয়েল ডেভেলপড হবে।
আর যদি টেস্টিস কখনো Undescended. না থাকে তখন এটা হাইপোপ্লাস্টিক হবে। Hypoplasia. আর তুমি যে ডায়াগনোসিস করেছো ওটা কিন্তু মিসনোমার। তুমি বলেছো যে এটা বাইল্যাটারাল ইমপালপেবল আনডিসেন্ডেড টেস্টিস, Undescended. কিন্তু এটা আসলে বলাটা ঠিক না। তুমি যদি বাইল্যাটারাল ইমপালপেবল টেস্টিস বলতে তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। আমি এক্সপ্লেন করছি কেন। যে Yes, sir. তুমি হাউ ডু ইউ নো যে এই বাইল্যাটারাল ইমপালপেবল হয়েছে ডিউ টু আনডিসেন্ডেড টেস্টিস? উই ডো নট নো দ্যাট। এমনও তো হতে পারে টেস্টিকুলার টর্শন হয়ে অ্যাট্রফি হয়েছে, একদিকে টর্শন হয়েছে আর একদিকে হয়তো ইন্ট্রাঅ্যাবডোমিনাল। আমরা তো এখনো এটা জানি না। এই জন্য Yes, যখন আমরা একটা টেস্টিস পাই না, পালপেবল না, আমরা প্রফেশনাল ডায়াগনোসিস শুধু এইটুকুই বলি যে এটা bilateral. ইনপালপেবল টেস্টিস। আমরা বলি না এটা আনডিসেন্ডেড, কারণ উই ডু নট নো এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল হবে, এটা তো আমরা জানি না তখনও। সেটা ইনভেস্টিগেশন এবং হয়তো অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা জানতে পারি। তো এইটুকুই আমার অবজারভেশন। তুমি মার্কুফ স্যারকে ভালো ফেস করেছো, স্যারকে তো আমরা সবাই ভয় পাই। তুমি ভালো ভালো ফেস করেছো স্যারকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ প্রফেসর। এখন ফার্দার কোনো কিছু ইনভেস্টিগেশনস বা ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলতে পারো কাজল, উইথ ডক্টর শান্তি, or any student can participate, can ask any question here at this point. Okay, Professor Kajol, please ask. স্যার এক্সামিনেশন কি দাঁড়ায় থেকে করা যাবে কি? আহ, হ্যাঁ, অফকোর্স। তোমার যদি সন্দেহ হয় যে হার্নিয়া থাকতে পারে, অ্যাকচুয়ালি ওই তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হলো বলুন। সেখানে কিন্তু বলা ছিল যে 90% ক্ষেত্রে পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস থাকে, কিন্তু ক্লিনিক্যালি হার্নিয়া সবসময় থাকে না। তো যদি সন্দেহ হয় হার্নিয়া আছে তাহলে তো অবশ্যই তোমাকে দাঁড়িয়ে দেখা উচিত, তাই না? তবে টেস্টিসটা পালপেট করার জন্য আবার তোমাকে শোয়াতে হবে, না শুয়ে টেস্টিস পালপেট করা যায় না, সুপাইন পজিশনে দেখতে হবে। Okay. Any more টেস্টটা কি question? করা যাবে স্যার? গর্নাল টেস্ট, কি বললে? আবার বলো। স্যার গর্নাল টেস্ট, গর্নাল আচ্ছা, তুমি গর্নাল টেস্ট যেটার কথা বলছো দ্যাটস আ ডিফারেন্ট থিং। এটা হলো আর এই বয়সের বাচ্চা একটু ডিফিকাল্ট। গর্নাল টেস্ট আমি যারা জানে না তাদের জন্য বলছি। অনেক সময় তোমার বাচ্চাদের হার্নিয়া বোঝা যায় না, বাচ্চা তো বললে কাশি দিবে না, আবার তুমি তো বাবা মার সাথে চিমটিও দিয়ে কাঁদাতেও পারছো না, তাই না? বললেও লাফাবে না। সো এটা ইটস এ ডিফিকাল্ট থিং। এটা কিন্তু একটু ডিফারেন্ট টপিক। আমি কি এটা নিয়ে বলবো আজাদ ভাই, ও যে কোশ্চেনটা করেছে? আহ, জানতে চেয়েছি, হ্যাঁ একটু আমার জাস্ট একটু আচ্ছা আচ্ছা, আমি শর্টে বলছি। নর্মালি হার্নিয়া যখন অ্যাপারেন্টলি দেখা যায় না, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে বাচ্চাদের পাই না, বাবা মা বলছে যে হ্যাঁ মাঝে মাঝে ফুলে, কিন্তু আমরা পাচ্ছি না, তখন দুটো টেস্ট করি। একটা হলো সিল্ক সাইন। সিল্ক সাইন হলো পিউবিক টিম্পারকের উপর আঙ্গুল বুলালে ওই স্পারমেটিক কর্ড তো বোঝাই যায়, কিন্তু হার্নিয়াল স্যাকটা একটা সিল্কের মতো লাগে, এটাকে বলে সিল্ক সাইন। তাহলে তুমি যদি অ্যাপারেন্টলি না পাও তাহলে এটা করতে পারো। আরেকটা তুমি যেটা বললে গরাল টেস্ট, সেটা হলো যে বাচ্চাকে তুলে তলপেটে একটু সুইঙ্গিং মুভমেন্ট যদি আমরা করি, টু অ্যান্ড ফ্রো, তলপেটে চাপ পড়ে, এটাই হলো গরাল টেস্ট। তাহলে বাচ্চা কিন্তু কান্না করে না, কারণ সে তো মজাই পায় যে তাকে দোলানো হচ্ছে, আবার তলপেটেও চাপ পড়ছে, তখন হার্নিয়াটা বের হয়ে আসে। তো এই ক্লাস 2 এর বাচ্চার এটা প্রয়োজন নেই, আর ওকে তো ও তো কমান্ড ফলো করবে, বললেই ও কাশি দিবে। এই ক্ষেত্রে এটা মনে হয় প্রয়োজন নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এখন একটু, আমার মনে হয় যে একটু ইন্টারাক্টিভ পার্টটা করি, মানে উইথ দি স্টুডেন্টস। ওকে, থ্যাংক ইউ সঞ্জিদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর Thank you, sir. ইয়ে। আর আমরা এখন একটু ইন্টারাক্টিভই Assalamu করি। alaikum. আমার প্রথম কোশ্চেনটাই ছিল, যেটা অলরেডি মানে মারগুফ স্যারকে যেটা কোশ্চেন করেছিলেন, যে ক্যান ইউ টেল মি দ্য ইনসিডেন্স অফ দ্য আনডিসেন্ডেড টেস্ট। দিজ আর দ্য ইনসিডেন্স অফ দ্য আনডিসেন্ডেড টেস্টিস, আমরা সাধারণত এইভাবেই দেখে থাকি। অ্যান্ড নেক্সট কোশ্চেনটা একটা আসছিল যে কত সময় কোথায় থাকে। এখন এই কোশ্চেন যে এনিবডি বলতে পারো যে ফেজেস অফ দ্য মাইগ্রেশন অফ দ্য টেস্টিস, মানে তার কোন সময়ে কোন জায়গাটা থাকে, এইটা জানলে আমাদের মানে পোলিং এর যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। এনি স্টুডেন্ট? থার্ড মান্থ অফ ফিটাল লাইফে আইয়া খোসাতে, তারপর সে 7 মান্থে এটা নেমে
এসে নেমে আসে ডিপ ইঙ্গুইনাল রিং এ, 8 মান্থে এসে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এ, 9th মান্থ অর জাস্ট বিফোর বার্থে স্ক্রোটামে। ওকে, আমরা যদি এটাকে এইভাবে দেখি, সো এমব্রায়োনিক পজিশন শুরু হলো, সো 8 to 15 উইকস অ্যানকরিং যেটা থাকে ট্রান্স অ্যাবডোমিনাল, অ্যান্ড সেখান থেকে 25 to 35 উইকস মাইগ্রেশনটা শুরু, ইঙ্গুইনোস্ক্রোটাল ফেজ বলে, অ্যান্ড ফাইনালি ইজ দ্য ইলংগেশন ফেজ। ইলংগেশন ফেজটা বলা হয় 0 to 10 ইয়ার্স পর্যন্ত, সেটা হচ্ছে অ্যাট দ্য বটম অফ দি স্ক্রোটাম। আমার মনে হয় প্রফেসর আশরাফুল্লাহ কাজল এটা ভালো মানে এক্সপ্লেন করতে পারবে আরো। ভালোই বলেছে আমাদের, ও বলেছে ল্যাংম্যান থেকে, ল্যাংম্যানের রেফারেন্স ব্যবহার করেছে ও। শুধু 5th মান্থে এটা থাকে আইলিয়াক ফোসা, আর বাকি যে ক্রোনোলজি বলেছে চমৎকার বলেছে। ওকে, গুড। নেক্সট টাইম হচ্ছে আমরা আরো কত মানে কয়েকটা ইয়েটা আমরা ইউজ করি, যে অ্যাকোয়ার্ড ক্রিপ্টোরকাইডিজম বলতে কি বুঝো এনি স্টুডেন্টস? So failure in either phase of migration of testis can result in cryptorchidism. Okay, a failure of normal postnatal elongation of the vas and the vessels, এটাকে বলে অ্যাকোয়ার্ড ক্রিপ্টোরকাইডিজম, সো ফার আই নো। আমার মনে হয় যে এটা প্রফেসর আশরাফুল্লাহ কাজল ভালো বলতে পারবে। আহ, আমি একটু বলবো এখানে আগে ভাই। শিওর শিওর। অনেক সময় সার্জনরা আয়াট্রোজেনিক আনডিসেন্ডেড টেস্টিস করে। এক্স্যাক্টলি। সেটাও অ্যাকোয়ার্ড এক অর্থে বলা যেতে পারে, এটা অ্যাডাল্টেও হতে পারে, এমনকি বাচ্চাদেরও হতে পারে। সেটা কিভাবে? যে আমরা যখন হার্নিয়া অপারেশন করি, হার্নিয়া অপারেশন করার পর সার্জনের এটা দায়িত্ব, স্যাক্রেড ডিউটি, টেস্টিসটাকে টেনে একদম বটম অফ দ্য স্ক্রোটামে নিয়ে আসা, ক্লোজার করার আগে। এটা যদি না করা হয় তাহলে টেস্টিস কিন্তু উপরে ট্র্যাপড হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রেও অ্যাকোয়ার্ড আনডিসেন্ডেড টেস্টিস বা আয়াট্রোজেনিক আনডিসেন্ডেড টেস্টিস হতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট কোশ্চেন, যে অর্কিডোপেক্সি এট হট এজ, এটা নিয়ে কনফিউশন ছিল। স্টুডেন্ট এনি আনসার? 6 to 18 months. 6 to 18 months। হ্যাঁ, Yes, আমরা sir. 12 মান্থস যেটা আমার রেফারেন্সটা দেখাচ্ছে, প্রফেসর কাজল এটাকে এক্সপ্লেন করতে হবে ভালো, মনে হয় যে কোন এজটা ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ জেনারেল সার্জনদের কাছে আসলে পরে পেশেন্টটাকে জিজ্ঞাসা করে যে কখন আমরা পাঠাবো, কখন পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবে, এইটা জানতে চাই প্রায়। জি প্রফেসর কাজল। জি, থ্যাংক ইউ অজিত ভাই। আমরা যখন বেলিয়ান লাভ পড়েছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমার মনে আছে 5 to 7 ইয়ার্স ছিল। আহ, এক্স্যাক্টলি। Sir, এখন বেলি লাভে 16 to 18 months. আচ্ছা, কিন্তু উই পেডিয়াট্রিক সার্জনস ডু নট এগ্রি উইথ দ্যাট। এটা নিয়ে গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে 12 মান্থস বিয়ন্ড গেলেই ওই টেস্টিকুলার ড্যামেজটা শুরু হয়। এটা ডিউ টু হাই টেম্পারেচার অফ দ্য বডি, মানে স্ক্রোটামে তো তোমার 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার, ওই স্পার্মেটোগোনিয়াম গুলো নষ্ট হয় না ওখানে, কিন্তু বডি টেম্পারেচারে 1 বছরের পর থেকে ওটা নষ্ট হওয়া শুরু করে। এই জন্য আমাদের প্রিন্সিপাল হলো 6 to 12 মান্থস। ওকে, 6 to 12 মাস, সেই কারণে আমি ওই রেফারেন্স থেকেই, মানে আমার খেয়াল আছে এটা, মানে এর আগের একটা ক্লাসে তুমি যে রেফারেন্সটা দিয়েছিলা সেটা, সেটাই এখানে কোট করা আছে 6 to 12 মান্থস। সো দ্যাটস দ্য আইডিয়াল এজ। ওকে, নেক্সট হচ্ছে ওয়াই টু অপারেট অ্যাট দিস আর্লি এজ অফ লাইফ। অলরেডি প্রফেসর কাজল কিন্তু আনসারটা দিয়ে দিয়েছেন যে কেন আমরা করতে চাই। ওকে, ডেফিনেটলি। যেমন একটু যে ডিসেন্টস অফ দ্য টেস্টিস ইজ রেয়ার আফটার 3 মান্থস, আর মাইক্রোস্কোপিক যে চেঞ্জেস হয় দ্যাট ইজ অ্যাপারেন্ট এট দ্য 1 years of life, and fertility preservation, definitely malignant transformation, about 90% have the patent মানে ভেজালিস থাকে। সো দিস আর দ্য রিজনস যে কারণে আমাদের এই আর্লি এজে এখন রিকমেন্ডেশন করা হয়। তো এটা মনে হয় আমাদের বেলিয়ান লাভে যদি আছে কত, 12 to 18 মান্থস, তাই না? স্টুডেন্ট So কি বললে? 6 to 18 months. 18 মান্থস। তো সেইখানে Yes. আমার মনে হয় যদি এই টাইমটা বলো, ইউ ক্যান টেল টু ইউর এক্সামিনার যে এখন রিসেন্টলি যেটা বলছে যে 12 মান্থস পরে পেশেন্টের যে টেস্টিকুলার ড্যামেজ গুলো শুরু হয়, সো বিফোর দ্যাট টাইম এটা একটা, আই থিঙ্ক মানে এক্সামিনার উইল অ্যাকসেপ্ট ইট। ওকে, হোয়াট what are the chances of the infertility and the malignancy in undescended testes? Any students? কি ইনসিডেন্স?
ওকে, এটা আমি যতটুকু যে রেফারেন্স থেকে পেয়েছি সেটা হচ্ছে ইনফার্টিলিটি ড্যামেজ টু জার্নাল ইপিথেলিয়াম, ইউনিলেটারাল ফার্টিলিটি ইজ নর্মাল, বাইলেটারাল থাকলে ইউজুয়ালি রিডাকশন 50% অফ ফার্টিলিটি রিডাকশন হয় bilaterally, and malignancy risk is 5 to 10 times higher, and risk is highest in the intra-abdominal testis. I think Professor Kajol will make any No, comment. no, I agree, absolutely agree with it. Okay, then thank you. একটা রিসেন্টলি একটা জার্নালে আমাদের আমি এটা সাবস্ক্রাইবার, এই জন্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা ইয়ার ছিল এইটার নিয়ে, যে ম্যালিগনেন্সি কমানোর ব্যাপারটা নিয়ে আনডিসেন্ডেড টেস্টেশন। সো কমন টাইপ ইজ দ্য সেমিনোমা, এটা দেখিয়ে দিলাম। সো ক্রিপ্টোরকাইডিজম ইজ এ, সরি আমরা কোথায় গেল, এটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ ইয়েতে। সো দ্য রিস্ক অ্যামাং দোজ ট্রিটেড অ্যাট দ্য 13 years of age or older was twice the risk among those who were treated at a younger age. এটা একটা মানে স্টাডির একটা ইয়ে বলছি আর কি। সো মানে আইডিয়াল এজ ইজ ওয়ান ডেফিনেটলি, বাট তারপর যদি করে কেউ, এটা যদি ইন টার্মস অফ ম্যালিগনেন্সির ক্ষেত্রে বলা হচ্ছে যে 13 years এর পরে করলে চান্সেস ইজ হায়ার দেন ইফ ইট ইজ ডান বিফোর 13 years of age. গুড ইনফরমেশন, আমি তো এটা জানতাম না, আপনি যে ইনফরমেশনটা দিলেন। এটা Thank you. 2022 ইয়েতে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন আচ্ছা, ইয়েটা দিয়েছে। ওকে, এখন আমাদের একটু ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আমাদের একটা কনফিউশন সবসময়ই হয়। তো আমার মনে হয় ফর দ্য স্টুডেন্টের জন্য আমরা একটা সিম্পলিফাইড একটা ফ্লো চার্ট করিয়েছি, এটার সঙ্গে আমার মনে হয় প্রফেসর কাজল সাপ্লিমেন্ট করলে স্টুডেন্টের কনসেপশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো যে 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 কথাটা প্রফেসর কাজল বলছিলেন যে আমরা আনডিসেন্ডেড টেস্টিস টার্মটা ক্লিনিক্যাল ইউজ করি না, এখন এখন হচ্ছে ইমপালপেবল টেস্টিস। তাহলে বেসিক্যালি আমরা টেস্টিসটাকে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যালপেবল, একটা হচ্ছে ইমপ্যালপেবল। ইউজুয়ালি প্যালপেবল 75% কেসেস ইট ইজ প্যালপেবল, অ্যান্ড 25% কেসেস ইট ইজ ইমপ্যালপেবল। এখন যদি এটা প্যালপেবল টেস্টিস হয়, ক্যান ইউ হিয়ার মি? Yes, জি, sir. loud and clear. Yes, sir. Yes, sir. It is a palpable testis হয়, তাহলে I think disease is forward inguinal or kidneys. And but if it is impalpable, তখন এই ডিলেমা গুলো রাইজ হয় এবং আমরা কি করব, কিভাবে অ্যাপ্রোচ করব এবং কি মোডালিটিস হবে। সো ইম্পালপেবল এর ক্ষেত্রে আইদার পসিবিলিটিস কি কি হতে পারে, ইট মে বি অ্যাবসেন্ট, অ্যাট্রোপিক, অ্যাবডোমিনাল, পিপিং যে টাইপগুলো কাজল বললেন, এবং এটা আমাদের আল্ট্রাসোনোগ্রাম একটা হেল্প করতে পারে যে এই ডায়াগনোসিসটাতে আমরা বুঝতে পারবো। সো অ্যাবসেন্টোপিক 50% কেস দেখা যায় অ্যাবডোমিনাল অর দ্য পিপিং টেস্টিস অন আল্ট্রাসোনোগ্রাম। এরপরেই যে জিনিসটা আসে, বলা হয় যে পেশেন্ট কাউন্সিল করতে হবে ফর সার্জারি, অ্যান্ড পেশেন্ট শুড বি এক্সামিন আন্ডার অ্যানাস্থেজিয়া, অ্যান্ড ল্যাপারোস্কোপি শুড বি ডান। অন ল্যাপারোস্কোপি সাধারণত আমরা যে ফাইন্ডিংস গুলো পাই, যে এই ফাইন্ডিংস গুলো ভিত্তি করে ভাস অ্যান্ড ভেসেলস এন্টারিং দ্য ইনগুইনাল ক্যানাল, ইনগুইনাল এক্সপ্লোরেশন। আমার কিছুকে দেখা যায় যে ব্লাইন্ড এন্ডিং ভাস অ্যান্ড ভেসেলস, অ্যাবসেন্ট টেস্টিস, ওখানে কিছুই করার নেই, নো ইন্টারভেনশন। ইন্ট্রাঅ্যাবডোমিনাল টেস্টিস অ্যাডিকুয়েট লেন্থ, ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টিস অর কিডোপেক্সে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল টেস্টিস শর্ট লেন্থ যদি থাকে তাহলে ফাউলার স্টিফেন্স 2 স্টেজ প্রসিজিওর করা হয়। অ্যান্ড অ্যাট্রোপিক ইন্ট্রাঅ্যাবডোমিনাল টেস্টিস যদি আইডেন্টিফাই করা যায় সেই ক্ষেত্রে অর্কিডেক্টমি। সো দিস ইজ আপ টু মাই নলেজ, অ্যান্ড আমি যতদূর দেখেছি ইয়ে থেকে, বিভিন্ন রেফারেন্স থেকে। সো দিস ইজ দ্য সিম্পলিফাইড ফ্লো চার্ট। প্রফেসর কাজল, কুড ইউ প্লিজ মেক কমেন্ট? চমৎকার, হ্যাঁ, আপনি যে ফ্লোচার্টটা দিয়েছেন এটা স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে। খুব কনসাইজ ওয়েতে আপনি একদম প্রিসাইজলি সবকিছু বলে দিয়েছেন। আমরা ঠিক এক্স্যাক্টলি এটাই ফলো করি এবং আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে এটাই শুনতে চাই। এখানে আমি একটা জিনিস অ্যাড করি যে আমি প্রায় দেখি যে যেটা ইম্পালপেবল টেস্ট ইন্ট্রাঅ্যাবডোমিনাল হতে পারে সেখানে এমআরআই করা হচ্ছে। অ্যাকচুয়ালি এমআরআই ইজ অফ নো হেল্প। এমআরআই বাচ্চাদের করতে হলে আন্ডার জিএ করতে হয় এবং ওই সেট আপে জিএ দিয়ে করাটা খুবই রিস্কি। আর এমআরআই যাই বলুক না কেন ঘোড়ার ডিম, আমরা কিন্তু ল্যাপারোস্কোপিতে যাই। তো এমআরআইটা তোমরা দয়া করে করো না, ওটা ইম্পর্টেন্ট না। এই যে ফ্লোচার্টটা আমাদের আজাদ ভাই দিলেন, এটা ফলো করাটাই যৌক্তিক। থ্যাংক ইউ। ওকে,
আর একটু আমি বুঝি যে স্টুডেন্টদের একটা কনফিউশন থাকতে পারে, এটা একটু কাজল এক্সপ্লেন করলে মানে ভালো হবে, যে ফাওলার যে স্টিফেন্সটা যে আছে এইটা জাস্ট একটু বলেছি ওদের কনসেপশনের জন্য। সো ক্যান ইউ এক্সপ্লেন ইট প্রফেসর কাজল? জি জি শিওর। আমরা যখন প্রথমে তো আমরা টেলিস্কোপ ঢুকাই। টেলিস্কোপ ঢুকানোর পর প্রথমে দেখি যে রিংটা ওপেন না ক্লোজ। যদি ক্লোজ থাকে তাহলে ভাস ভেসেলটা পাস করে গেছে কিনা। যদি পাস করে যায় তাহলে তোমার আর বাকি দুটো তো ঢুকানোর দরকার নেই, তোমাকে ইনগুইনাল এক্সপ্লোরেশনে যেতে হবে। আর যদি দেখো যে না টেস্টিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল, তখন তুমি বাকি তোমার হ্যান্ড ইনস্ট্রুমেন্ট দুটো ঢুকালে। ঢুকানোর পর আমরা অ্যাসেস করি যে এই টেস্টিসটা এক স্টেজে নামানো যাবে কিনা, অর্থাৎ ভেসেলস এর লেংথ অ্যাডিকুয়েট কিনা। মনে রাখবে যে ভালসটা এটা কিন্তু একটা জিগজ্যাগ, মানে এরকম ভাবে থাকে, ওটা টানলে লম্বা হবেই। কিন্তু ভেসেলস তো রাবার না, ওটা টানলে লম্বা হয় না। কিছু ভেসেলস আছে যেটা নামানো সম্ভব না। এটা পাওয়ার অপারেটিভ আমরা কি করে মূল্যায়ন করি? সে লেফট সাইডেড আনডিসেন্ডেড টেস্টিস, ওটা যদি রাইট সাইডেড ইন্টারনাল রিং পর্যন্ত আসে তাহলে ওটা অবশ্যই নামানো যাবে সিঙ্গেল স্টেজে। তাহলে এটা একটা টেস্ট। এখন যেটা আমরা দেখলাম যে না এটা তো নামানো সম্ভব না, তখন আমরা কি করি? আমরা এটাকে ক্লিপ অ্যাপ্লিকেটর দিয়ে, যে ছবিতে যে দেখানো হচ্ছে এটা ভেসাস, ভেসাসে দুটো ক্লিপ অ্যাপ্লাই করে দেওয়া হয়। মনে হতে পারে যে ক্লিপ অ্যাপ্লাই করলে তো ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে টেস্টিস অ্যাট্রফি হবে, কিন্তু 90% ক্ষেত্রে সেটা হয় না। কেন হয় না? ভাসের সাথে যে ফ্লেন্সি ভেসেলস গুলো আছে ওগুলো তখন টেক ওভার করে এবং ওটা রক্ত দিয়ে টেস্টিসটাকে পুষ্ট রাখে। এবং 6 মাস পর আমরা 6 মান্থসের একটা ব্রেক নিই। 6 মাস পরে সেকেন্ড স্টেজ, তখন এই দুই ক্লিপের মাঝখানে কেটে দিলে ভেসেলস তো ফ্রি হয়ে গেল, আর ভাস তো তোমার যেহেতু ওটা জিগজ্যাগ, ওটা টানলেই লম্বা হবে, তখন ইজিলি নামিয়ে নিয়ে আসা যায়। এই প্রসেসের একটাই ফ্যালাসি বা একটাই প্রবলেম, 10% ক্ষেত্রে টেস্টিস অ্যাট্রফি হতে পারে। সো এই অপারেশনের আগে ইন ডিটেলস ইন রাইটিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমাকে এক্সপ্লেইন করতে হবে, বাবা মাকে বুঝাতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রফেসর। এই পয়েন্টে রিগার্ডিং দিস ইম্পালপেবল অন ডিসেন্ট টেস্টিং এর কোনো কোশ্চেন থাকলে এনি স্টুডেন্ট ক্যান আস্ক কোশ্চেন্স। স্যার এই অপারেশনের স্টেপ গুলো আরেকবার বললে একটু ভালো হতো। প্রফেসর কাজল? স্টেপস কি ল্যাপারোস্কোপি না ওপেন, কোনটা শুনতে চাচ্ছ তুমি? স্যার ওপেন। তুমি অন্য সব ল্যাপারোস্কোপি সার্জারির মতে প্রথম তো টেলিস্কোপ ঢুকাতে হবে। টেলিস্কোপ ঢুকিয়ে টেস্টিসটা আছে কি নেই এটা আগে নির্ণয় করতে হবে। এখানে কি কি হতে পারে? একটা হলো ব্লাইন্ড এন্ডিং ভাস অ্যান্ড ভেসেলস, মানে ওর টেস্টিকুলার অ্যাজিনেসিস বা হয়তো ইন্ট্রাইউটেরাইন টর্শন হয়েছে, টেস্টিস নাই, তুমি দেখতেই পাচ্ছ, তাহলে অপারেশন শেষ, এখানে আর কিছু করার দরকার নেই। অথবা ব্লাইন্ড এন্ডিং ভাস ভেসেলস, যেটা এই যে হ্যাঁ উনি নিয়ে এসছেন, দেখো ব্লাইন্ড এন্ডিং ভাস ভেসেলস, এখানে তো কিছু করার নেই, তুমি এই ক্ষেত্রে অপারেশন ওখানেই শেষ। এখন তুমি দেখলে ভাস অ্যান্ড ভেসেলস ঢুকে গেছে, ডিপ রিং ক্লোজ, তাহলে ল্যাপারোস্কোপি আর প্রসিড করে কোনো লাভ নেই, তোমাকে ইনগুইনাল ক্যানেল এক্সপ্লোরেশন করতে হবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ ভাস ভেসেলস নেমেছে। আর তুমি পেলে টেস্টিস পেটের মধ্যেই আছে, এখন এটা নামানো যাবে কি যাবে না সেটা তো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কিভাবে নিবে? লেফট সাইডের টেস্টিস হলে রাইট ইন্টারনাল রিং পর্যন্ত ওটা আনা যাচ্ছে কিনা, এটা তুমি ইন্ট্রাঅ্যাবডোমিনালি তুমি আর একটা ব্যাপকক ফোর্সেস দিয়ে তুমি টেনে নিয়ে এসে দেখলে যে ইন্টারনাল রিং পর্যন্ত আসে কিনা। আসলে তখন লেংথেনিং প্রসিডিউরে যাবে এবং এটা নামানো যাবেই। কিন্তু তুমি দেখলে যে না এটা তো মিডল পর্যন্তই যাচ্ছে না, ভেরি শর্ট ভেসেলস, সেই ক্ষেত্রে তখন ফাউলার স্টিফেন্স ফার্স্ট স্টেজ করবে, যেটা হলো ওই যে ক্লিপ অ্যাপ্লিকেটর দেখানো হয়েছে, দুটো ক্লিপ দিয়ে অপারেশন শেষ চলে আসবে। 6 মাস পরে সেকেন্ড স্টেজ অপারেশন, দুটো ক্লিপের মধ্যে কেটে দিলে ভাসের উপর তখন টেস্টিস নেমে আসবে 90% ক্ষেত্রে। ওকে,
থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ওই পেশেন্ট স্যার 3 to 4 years বা 5 years আসে, সেই ক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট অপশন আর হচ্ছে কাউন্সেলিংটা স্যার কি হবে? হুম। আমি কি এটা অ্যান্সার দিব? হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, ট্রিটমেন্ট অপশন তোমার 3, 4, 7, 10 যাই হোক, বা আমরা ট্রিটমেন্ট অপশনটা সেমই, কাউন্সেলিংটাও মোরালেস সেম। তবে তোমার 3 to 4 years যেটা ডিফিকাল্ট হয়, আমরা যদি ইন্টারভিউনাল টেস্টিস নিয়ে আলাপ করি, যে ওটা যেহেতু বাই দিস টাইম বাচ্চা বেশ লম্বা হয়ে যায়, ওটা কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি নামানো একটু ডিফিকাল্ট হয়। কিন্তু আদারওয়াইজ ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। মানে তোমার যে প্রিন্সিপাল অফ সার্জারি ইন আনডিসেন্ডেড টেস্টিস, এটা সবসময় একই। এবং আমরা কিন্তু কখনো অর্কিওটমিতে যাই না আনলেস এন্ড আনটিল ইট ইজ অ্যাট্রফিক। সেক্ষেত্রেও বাবাকে ওটিতে ডেকে দেখিয়ে আগে থেকে রেডি করা থাকে ইনফর্ম কনসেন্ট, সিইং ইজ বিলিভিং। যে মুহূর্তে উনি এগ্রি করেন সেই মুহূর্তের সাথে সাথে সই নিয়ে নেওয়া হয় এবং অর্কিওটমি করা হয়। কিন্তু এটা খুব কমই ঘটে। আমরা টেস্টিস প্রিজার্ভ করার চেষ্টা করি, কারণ 50% অ্যাট্রফি হয়ে গেলেও সেই টেস্টে কিন্তু টিকে। আমরা যেহেতু অনেক বাচ্চা পরে এসছে 10, 18, 20 বছর বয়সে আমি পেয়েছি যে হয়তো অপারেশন করেছি 19 বছর আগে। সেই টেস্টিস কিন্তু আছে, ছোট হয়, মানে নর্মালটার সমান হয় না। তো এই জন্য ফেলাটা কখনো চিন্তা করা উচিত না। আমি কি তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি? তুমি কি এটাই জানতে চেয়েছিলে? জি জি স্যার, জি থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন ছিল স্যার। স্যার স্যার যদি টেস্টিস স্যার ইন্ট্রাঅ্যাবডোমিনাল হয়, তখন কি স্যার কখনো কি ল্যাপারোস্কোপি না করে ওপেন করা লাগতে পারে? মানে কখন ওপেন করা লাগবে স্যার, ওপেন সার্জারি অর্কাইডোভেক্সি করার জন্য? এটার অ্যান্সার তো দিয়েছি। যদি তুমি ল্যাপারোস্কোপি নিয়ে প্রসিড করে জি দেখলে স্যার। যে টেস্টিস মানে বাস ভেসেলস ডিপ রিং দিয়ে নেমে গেছে, তো তুমি ল্যাপারোস্কোপিক্যালি তো আর ইনগুইনাল ক্যানেলে যেতে পারবে না, তখন তো তোমাকে ওপেন করতেই হবে। জি স্যার। ওকে। আর যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল থাকলে স্যার সেটা ল্যাপারোস্কোপিক্যালি পসিবল হ্যাঁ, সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে না। জি স্যার। বা ভেসেলস যদি শর্ট হয় তাহলে পারা যাবে না, তখন ফাউলার স্টিফেন্স 2 স্টেজ করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট কেস যাই। নেক্সট কেস প্রেজেন্টেশন। নেক্সট কেস স্যার উইল বি। স্যার, আমরা এই যে ফ্লো চার্টটা দেখলাম স্যার ট্রিটমেন্টে, সেখানে স্যার আমরা একটাই মাত্র টেস্ট দেখেছি, আলট্রাসোনোগ্রাফি। স্যার যেহেতু এটা একটা অপারেটর অপারেটর ডিপেন্ডেন্ট, স্যার আমরা যদি মানে অন্য কোনো আর টেস্ট করতে চাই, সেটা কি স্যার পসিবল অন্য আলট্রাসোনো ছাড়া? স্যার কিন্তু একটা কথা বলেছেন, মানে প্রফেসর আশরাফুল্লাহ স্যার, যে ল্যাপারোস্কোপি আলটিমেটলি কিন্তু দ্যাট পেশেন্ট উইল নিড অ্যান ল্যাপারোস্কোপি। সো ফার্দার যে এমআরআই বা আদার ইনভেস্টিগেশন যেটা বললেন, উনি তো ডিসকারেজ করলেন। প্রফেসর কাজল, ইউ ক্যান গিভ দ্য আনসার। মানে আমরা এটা মার্গুস স্যার দিলে আরো সুন্দরভাবে বলতে পারতেন। শোনো, এক একটা জায়গায় এক একটা হসপিটালে 10-12 জন বসে। আল্ট্রাসোনোগ্রাম তো দোকানের মতো হয়ে গেছে, মুদির দোকানের মতো সব জায়গায় বসে গেছে। তুমি যখন তোমার পেশেন্ট পাঠাবে যেটা তোমার সার্জিক্যাল ডিসিশনে হেল্প করবে, এই ক্ষেত্রে তুমি স্পেসিফিক লিখে দিবে। আমি নর্মালি যখন ইনভেস্টিগেশন দিই আমি বলি যেখানে ইচ্ছা করেন, আর আমাদের ডাক্তারদের এমন বদনাম হয়েছে লিখতে লজ্জা লাগে, লিখি না। কিন্তু যেটা আমার প্ল্যানিং এর জন্য দরকার, আমার সার্জিক্যাল ডিসিশনের জন্য দরকার, সেই ক্ষেত্রে কে করবে এটা আমি লিখে দিই। এবং এটা ছাড়া অন্য কোনো ইনভেস্টিগেশন আমি নিলে আমি ওটা মানি না। এই তোমার আনডিসেন্ডেড টেস্টিস এটা ভেরি ডেলিকেট, ভেরি ডিফিকাল্ট। যিনি এটা করছেন দীর্ঘদিন ধরে তার কাছেই পাঠাতে হবে। তো যদি সেরকম কাউকে পাও যার উপর ডিপেন্ড করা যায়, তাহলে ইউ ক্যান ডিপেন্ড। আলট্রাসোনোগ্রামটা ইনপালপেবল হলে আলট্রাসোনোগ্রাম, এবং তার উপর ভিত্তি করে নেক্সট স্টেজ। যদি আলট্রাসোনোগ্রাম বলে ইনপালপেবল কিন্তু এটা তো নিচে আছে, তাহলে তুমি ল্যাপারোস্কোপি করবে না, ইনগুইনাল এক্সপ্লোরেশন করবে। যদি বলে না এটা পেটে আছে, তাহলে ল্যাপারোস্কোপি করবে। যদি বলে যে না এটা তো দেখা যাচ্ছে না, তবুও ল্যাপারোস্কোপি করবে। কারণ ইন্টেস্টাইন কয়েলস এর জন্য অনেক সময় টেস্টিস, ছোট টেস্টিস বোঝা যায় না, এটা হয়তো ভিতরে আছে। কেমন? স্যার ওকে, একটা কথা বলি স্যার। স্যার স্যার এখানে কি আমি এমআর এনজিওগ্রাম যেটা স্যার
টেস্টিকুলার ভ্যাসেল গুলাকে আইডেন্টিফাই করে স্যার ভ্যানিশ টেস্টিস কিনা, এগুলো কি করার দরকার আছে স্যার? হ্যাঁ, এমআরএ ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ ক্যান ডু। এমআরএ না, এমআরএ, ভেরি গুড। এমআরএ তুমি করতে পারো, ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাম, কিন্তু সেটা ওই যে বলেছি যে আন্ডার জিএ করতে হবে এবং হ্যাসেল, সেটা না করে সরাসরি আমরা ল্যাপারোস্কোপিতে চলে যাই। এক্স্যাক্টলি। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার এক্সামিনেশন রিলেটেড। আমরা আনডিসেন্ডেড টেস্টিসে আমরা অন্য কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা এটা আমরা দেখব। এটা মার্গুস স্যার বললে ভালো হয়, স্যার যদি এটা বলেন। স্যার কমেন্ট করবেন স্যার। সাধারণভাবে এটা করা উচিত। ডেফিনেটলি। যদিও একটা প্রশ্নের উত্তরে আছে যে তাদের গ্রোথ নর্মাল হয়, তাদের ইয়ে আছে, তারপরেও একটা abnormality থাকলে আরেকটা abnormality থাকার একটা সম্ভাবনা থাকে, এবং সেটা যদি কার্ডিয়াক হয় বা ইয়ে হয় তখন একটু ঝামেলা বাড়ে, সেজন্য এটাকে দেখে রাখাটাই ভালো। দেখে রাখা ভালো। স্যার রুল অফ থাম্ব হচ্ছে এনি ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ হলে টু লুক ফর আদার ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ দেখা। আমরা তো এটা টিচিং তো এটাই ছিল স্যার। হ্যাঁ, স্যার ওকে। ফার্লার স্টিফেন্স টেকনিকে স্যার যে আমরা ক্লিপিং করব, প্রি অপারেটিভলি কি কোনোভাবে জানার উপায় আছে স্যার যে আমার কোলাটেরাল ডেভেলপ করবে কিনা, ব্লাড সাপ্লাইটা ডেভেলপ করবে কিনা? কারণ প্রফেসর কাজল। না, প্রিঅপারেটিভলি এটা জানার কোনো উপায় নেই। এবং আমি যখন ল্যাপারোস্কোপি সিদ্ধান্ত নেই, আমার প্রেসক্রিপশনটা বিশাল লম্বা হয়, কারণ আমি ওখানে পসিবিলিটিস 1, 2 or 3 এগুলো ইন রাইটিংসে লিখি, কারণ আমরা তো জানি না কি হবে, এবং এটা 15 থেকে 20 মিনিট কাউন্সিলিং এ দেওয়া উচিত। এটা আগে থেকে জানার কোনো উপায় নেই। আমি সিঙ্গাপুরের বায়োল্যাটারাল ইম্পালপেবল টেস্টিস, যেটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ছিল, ওরা ফলোয়ার স্টিফেন্স করেছে, আমি সেই রোগী ফলো আপে দেখেছি, একটা টেস্টিস নষ্ট হয়ে গেছে, ফরচুনেটলি আরেকটা টেস্টিস ঠিক আছে। আমার ক্ষেত্রে আমি খুব সৌভাগ্যবান, আমি যদি 100-র উপর তো হয়েছে, সেই ক্ষেত্রে একটা কি দুটো কেস আমার অ্যাট্রোফি হয়েছে, বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো ভালো। Good, well done. Thank you, thank you. So Dr. Asif Arfin, can you hear me? শুনতে পাচ্ছ? Assalamu alaikum, sir. Yes, I can hear you, sir. Am I audible? Yes, you are audible. Introduce yourself and present your case, please. Assalamu alaikum. I am Dr. Asif Arfin, FCPS Part 2, General Surgery Trainee, working at Chittagong Medical College Hospital. Assalamu alaikum. আমি ডাক্তার আসিফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের FCPS ট্রেনিং। আপনার বাচ্চার উপর কিছু পরীক্ষা করব, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আপনি আমাকে জানাবেন। বাবু, আমি তোমাকে একটু দেখবো, তুমি কোনো প্রকার ব্যথা পাবো না। আপনার বাচ্চার কি সমস্যা? নিচের দিকে করে। প্রস্রাব কি দূরে গিয়ে চিকন নলা হয় না মোটা নলা হয়? দূরে গিয়ে করে। আগে কি কোনো অপারেশন করিয়েছেন এর জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বাবু, তুমি পা সোজা করো।
Sir, I want to examine the bladder and kidney. Sir, I want to check the other systems. Assalamualaikum. Okay, thank you, Dr. Asif, for presenting your case. Can you tell me your findings now? Yes, sir. Sir, I have examined the patient and there is absence of urethral meatus on the tip of the penis with a blind pit, but urethral orifice is present on the ventral surface at cornal region. The meatus is stenosed and perimetal skin is normal. Glans is normal in size and shape according to his age. Urethral plate is also adequate and uniform. Dorsal hooding is present and with mild chordae and no rotational deformity. Glans is spread out, no scar mark, and straight penile length is adequate. Both scrotum is well developed and the testes are bilaterally palpable. Anal orifice are intact and perineum is normal. So, sir, my diagnosis is hypospadias coronal variety. Okay, your diagnosis is hypospadias coronal varieties. Professor Margoof, sir, please approach on clinical examinations of this candidate. The patient নাম কি? তার পেশেন্টের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। জি স্যার। এটু কি নাম নাকি আরো বেশি আছে? স্যার মোহাম্মদ আব্দুল্লাহ। এটা তো বোধহয় তাৎক্ষণিক একটা অ্যান্সার হইলো। স্যার ওই ভর্তি স্লিপে স্যার লেখা ছিল মাস্টার আব্দুল্লাহ, কিন্তু স্যার মায়ের থেকে জিজ্ঞেস করা হয়েছে, বলছিল স্যার মোহাম্মদ আব্দুল্লাহ। চিফ কমপ্লেইনটা কি? স্যার চিফ কমপ্লেইন ছিল স্যার মায়ের যে প্রস্রাবটা হচ্ছে স্যার নিচে দিয়ে হয় এবং স্যার হচ্ছে চিকন নলে হয়, দূরে গিয়ে পড়ে। আমাকে এই দুইটা কমপ্লেইনই মেনলি মা বলেছে। আপনি এটা দেখার আগে আপনার কি ডায়াগনোস ছিল যে পেশাবটা করার আগে কি কোনো কিছু আছে কিনা? এটা খোলার আগে আপনার কি ডায়াগনোসিস ছিল? আপনার প্রেজেন্টেশন ভালো হয়েছে, ছবি ভালো হয়েছে, ছবি তোলা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে, সেজন্য অধিকার কিছু বললাম না। জি স্যার। স্যার আমাকে স্যার examining the patient, what was your diagnosis? What could be the diagnosis? একটা পেশেন্ট বললো যে পেশেন্ট আস্তে আস্তে হয় অথবা অন্য কিছু একটা, জোরে হয় না। স্যার আমার ইনিশিয়াল ডায়াগনোসিস ছিল হাইপোস্পেডিয়াসি। আমার সাসপেকশন ছিল হাইপোস্পেডিয়াসি। পরে মাকে রিলেভেন্ট কোশ্চেন করার পর মায়ের কোশ্চেন গুলো আনসার গুলো শুনে আমার হাইপোস্পেডিয়াসি মনে হয়েছে স্যার। আর স্যার মিয়েটাল স্টেনোসিসটা মনে হয়েছে। আপনি প্রশ্ন করে কিভাবে বুঝবেন এটা মিয়েটাল স্টেনোসিস না হাইপোস্পেডিয়াস? স্যার মিয়েটাল স্টেনোসিস হলে মা বলবে স্যার মা প্রস্রাব কি করার কেমনে বলবে? আপনি কোন প্রশ্ন করলে এটার উত্তরে আসবে যে হ্যাঁ প্রবাবলি এটা মিয়েটাল স্টেনোসিস। এই বয়সে একটা স্যার প্রস্রাব চিকন নলে হয় স্যার। আর কিছু? আর হচ্ছে স্যার প্রস্রাব করার সময় বাচ্চা স্যার হচ্ছে ব্যথা পায়, কান্নাকাটি করে। এই বাচ্চাটা যদি আরো আগে অপারেশন হয়ে থাকে তাহলে কি হবে? স্যার ওর বয়স কত? স্যার 5 বছর 6 মাস। কয় বছর? 5 বছর 6 মাস। বয়স যখন 3 বছর তখন কাজলের কাছে গেছিল, কাজল অপারেশন করে ফেলছে, সেটা তো আপনি জানেন না। স্যার মাকে জিজ্ঞেস করেছিলাম স্যার আগে কোনো অপারেশন হয়েছে কিনা, মা বলছে স্যার আমাকে তো এই অ্যান্সারটা দেন নাই আপনি।
স্যার বুঝতে পারিনি স্যার তখন। বুঝতে পারেননি, ঠিক আছে। জি তো এখন এই যে আপনি বললেন যে কোরোনাল ভ্যারাইটি জি মানে স্যার। কি? What are স্যার the other varieties? Sir, according to the classification, anterior hypospadias is classified into glandular, coronal, and distal penile. And shaft medial hypospadias is shaft in the shaft, and the proximal hypospadias is proximal penile, penoscrotal, perineal. তাহলে আপনি প্রথম ক্লাসিফিকেশনটা বলেন নাই, প্রথম 3 ভাগ করছে, তারপর সেটার আবার ভাগ আছে, তাই না? জি স্যার, বলেছি স্যার, proximal hypospadias into coronal, glandular, and distal hypospadias. তাহলে প্রথম ভাগ করছে তো প্রক্সিমাল এন্ড ডিস্টাল নাকি? স্যার ঠিক আছে, গ্যাঞ্জাম আছে। আপনি কিভাবে বুঝলেন যে তার কর্ডই নাই? স্যার কর্ডি আছে স্যার, মাইল্ড কর্ডি আছে স্যার। যখন আমি স্যার রুট অফ দা পেনিসের উপর স্যার চাপ দেওয়ার পরে স্ট্রেট করেছি স্যার, তখন এটার স্যার ভেন্ট্রালি একটু স্যার ব্যান্ডেড ছিল, যেটা দিয়ে আমি বুঝতে পারছি স্যার মাইল্ড। যদিও স্যার এটা ব্যান্ডিংটা স্যার নিয়ার অ্যাবাউট স্যার 25 to 30 ডিগ্রির এই রেঞ্জে ছিল স্যার, নট মোর দেন দ্যাট। সেজন্য স্যার আমি মাইল্ড কর্ডি বলেছি স্যার। ও, আপনি কি মনে করছেন যে এখন যেটা মেয়েটা আছে ওটা কি নর্মাল জি আছে স্যার। নাকি স্যার ওটা স্টেনোস্ট স্যার, আমি স্যার স্টেরয়েড মনে হয়? ভেন্ট্রাল ভেন্ট্রাল স্কিনটা স্যার আমি যখন একটু টেনে স্যার দেখেছি, তখন স্যার দেখেছি ওপেনিংটা স্যার ন্যারো। ওর কি কোনো সময় কোনো পেশা বন্ধ হয়ে গেছিল, করতে পারতেছিল না, এরকম হয়েছে? না স্যার, মা বলছে স্যার প্রস্রাব সব সময় করে, এবং একদম জন্মের পর থেকে শুধু চিকন নলেই করে এবং সেটা দূরে গিয়ে পড়ে। ও কি ড্রিবলিং হয় নাকি? না স্যার, ড্রিবলিং হয় না, মা বলছে স্যার ড্রিবলিং হয় না। ড্রিবলিং কি ইন্ডিকেট করতে পারে? স্যার ড্রিবলিং আচ্ছা, একজন এসে বললো যে বাচ্চা শুরু করে যখন, তখন এটা ফুলে যায়, তারপরে আস্তে 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 পেশাব পড়ে, আগাটা ফুলে যায়, তারপরে একটু পেশাব পড়ে টিপিক্যাল আস্তে 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 আস্তে। টিপিক্যাল হিস্ট্রি ফর সার্টেন কন্ডিশন একটার জন্য বলো। স্যার এনি আমি আপনার প্রশ্নটা স্যার বুঝতে পারি নাই স্যার। স্যার প্রথমে ড্রিবলিং হয়, দেন রেগুলার প্রস্রাব হয়, নর্মাল প্রস্রাব হয়। পেশাব করা শুরু করলে তখন ওখানে ফুলে যায়, স্যার আগার ফাইমোসিস দিকটা ফুলে যায়, ফুলে গিয়ে তারপরে আবার তারপরে আস্তে 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 স্যার বেরোয়। বললে বলো। ফাইমোসিস, দেন স্যার এরপর স্যার প্রস্রাবটা হয় যখন প্রিপিউজাল স্কিনটা স্যার একটু ব্যাকওয়ার্ড চলে আসে, তখন স্যার ইউরিনেশনটা করতে পারে স্যার, মিকচুরেশনটা করতে পারে স্যার। আমি কথাটা বুঝতে পারো নি। এক্সপ্লেনেশনটা ঠিক হয়নি। ফুলে যায় কেন, মানে একটু যে ন্যারো স্ট্রিমে হচ্ছে হতে হতে জি দেখা স্যার। যাচ্ছে মানে উপরে বেলুনিং হয়, বেলুনিং। বেলুনিং হয়, ফুলে স্যার গেল। ফাইমোসিসের জন্য কেন হয় এটা স্যার, ওটাই জানাচ্ছেন যে কেন হয়, বেলুনিংটা কেন হয়? এনি স্টুডেন্ট, ফাইমোসিস এই বেলুনিংটা কেন হয়? তাহলে হিস্ট্রিটা একটু লম্বা করে নিতে স্যার হবে। এখানে তো স্যার প্রিপিউজাল স্কিনটা স্যার গ্ল্যান্স পেনিসের সাথে স্যার অ্যাডহেরেন্টলি লেগে থাকে স্যার, এটা সেপারেশন হতে তো স্যার এটা সময় তো লাগে। আপনি দেখে বুঝলেন। এখন আমি বললাম আমার যা বলো। প্রশ্ন সবগুলি হচ্ছে ওই কাপড় খোলার আগে, আগে ইউ অ্যাসেস বিফোর ইউ হ্যাভ ওপেন ইট আপ, কি কি হইতে পারে কি না। জি স্যার। আর মুসলমানি করছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। স্যার না করে নাই অনেকে স্যার। এটার জন্য আগে আগে মুসলমান করে ফেলে, এখনো আছে। হুম, জি স্যার। ওকে। সেটাও জিজ্ঞাসা করতে হবে, ওর কি করছে মুসলমানি। না স্যার, মাকে জিজ্ঞেস করছি, মা বলছে স্যার উনি ইনিশিয়ালি এটা বুঝতে। এভিডেন্স কি আছে? স্যার এভিডেন্স আছে স্যার, কোনো স্যার স্কার মার্কের হিস্ট্রি নাই স্যার। মানে স্যার ডর্সাল হুডিটাই স্যার হচ্ছে প্রমিনেন্ট আছে, ভেন্ট্রালি ডেফিসিট, কিন্তু মানে আমি কোনো স্কার মার্ক দেখি নাই আর কি। মানে প্রিফিউজটা আছে, হুডের যে প্রিফিউজটা এটাই। প্রিপিউসটা আছে স্যার, প্রিপিউসটা আছে। ওকে। ঠিক আছে।
থ্যাংক ইউ স্যার। প্রফেসর আশরাফুল্লাহ কাজল, ইওর অবজারভেশন। সে বলবে যে স্যার বেশি বেশি কথা কয়। স্যার আমার অবজারভেশন হলো আসিফ স্যার এক্সামিনেশন খুব ভালো করেছে, পারফেক্ট অলমোস্ট। আর যে বর্ণনা দিয়েছে সেটাও খুব সুন্দর দিয়েছে, চমৎকার দিয়েছে। তো বিশেষ করে ও কর্ডির যে পরীক্ষাটা করেছে, আমরা তো রাইট সাইডে দাঁড়িয়ে পেশেন্টকে দেখি, ও আহ, বাম হাত দিয়ে দেখার কথা, বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আমরা রুট অফ দ্য পেনিসে চাপ দিলে যদি কর্ডই থাকে তাহলে পেনিসটা বেন্ড হয়ে থাকবে, এটাও ব্যাখ্যা করেছে। আরেকটা জি পদ্ধতি স্যার হলো যে প্রিপিউসটা, যে ডর্সাল হুডেড প্রিপিউস, ঘোমটা দেওয়ার মতো, রিক্সার হুড বা মেয়েদের ঘোমটা, ওই প্রিপিউসটাকে দু আঙ্গুল দিয়ে যদি আমরা টানি, উপরে তুলি, সেটা আরেকটা পদ্ধতি কর্ডই দেখার, যেটা কমফর্টেবল হয়। একটা দিয়ে যদি বোঝা না যায় তাহলে আরেকটা পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে ও যখন দেখেছে তাতে বোঝা যাচ্ছিল যে মাইল্ড কর্ডই আছে, সেটা ও মাইল্ড কর্ডি হিসেবে বলেছে। কিন্তু ডায়াগনোসিসে ও এগুলো কভার করেনি। আমরা যখন ডায়াগনোসিস লিখি তখন এইভাবে বললে ভালো হতো যে করোনাল হাইপোস্পেডিয়াস উইথ ডায়াগনোসিসটা কমপ্লিট হতো, যে ইট ইজ আ প্রফেশনাল ডায়াগনোসিস এবং তুমি সবগুলো ক্রাইটেরিয়া কভার করলে। তুমি এখানে ব্লাডার এবং কিডনি দেখতে চেলে, তুমি একটু বলবে কেন করতে দেখতে চাচ্ছ ব্লাডার অ্যান্ড স্যার কিডনি? আমি ব্লাডার পালপেট করেছি কিন্তু কিডনি পালপেট করিনি, কারণ স্যার আমি ব্লাডার নন পালপেবল পেয়েছি, তাই স্যার আমি আর কিডনিতে অ্যাপ্রোচ করিনি। আমি স্যার মিয়েটাল স্টেনোসিস ছিল দেখে স্যার আমি ব্লাডার এবং কিডনি পালপেট করতে চেয়েছি স্যার, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে কিনা এক্সক্লুড করার জন্য। ওকে, দ্যাটস গুড। তুমি ঠিকই বলেছো, যদি মেটাল স্টেনোসিস না থাকতো সেক্ষেত্রে ব্লাডার ওটা না দেখলেও চলে। আচ্ছা, একটা বিষয় আমি একটু ফ্যাসিস করতে চাই। স্যার আমরা যখন পরীক্ষা নিই তো প্রবলেম দেই, তো দুটো প্রবলেম তো থাকেই। তা আমার একটা কমন প্রবলেম, আমি এইভাবে বলি যে একটা 10 দিনের বাচ্চা বাবা মা নিয়ে এসছে, আসার পরে তোমাকে বলল যে স্যার আমার বাচ্চার তো পয়গম্বরী সুন্নাত, তবে তুমি কি বুঝবা? পয়গম্বরী সুন্নাত হলো হাইপোস্পেডিয়াসের লোকাল টার্ম, আমাদের দেশে মানুষ জি এটাকে জি পয়গম্বরী স্যার সুন্নাত বলে। জি কেন স্যার বলে? কেন বলে? বলে এই জন্য যে তোমার ডর্সাল হুড থাকছে সেটা ঠিক আছে, এক্সেস স্কিন থাকছে, কিন্তু ভেন্ট্রালি স্কিন কিন্তু ডেফিসিয়েন্ট, ভেন্ট্রালি স্কিন অনেক কম, যার জন্য তুমি হাইপোস্পেডিয়াসের পেশেন্টের গ্লান্স পেনিসটা দেখতে পারবে। কেমন? এটা কিন্তু ফ্যামাসিস হওয়ার সুযোগ নেই, কারণ ওর তো মেটাসটা এক্সপোজ থাকে। ডরসামে স্কিন বেশি কিন্তু ভেন্ট্রালি স্কিন অনেক ডেফিসিয়েন্ট। আর পয়গম্বরী সুন্নাত যখনই বলবে এবং বাচ্চার নাম যদি হয় মোহাম্মদ আলী, তাহলে কি অ্যাডভাইস হবে প্রথম বাবা মাকে? মার্গো স্যার কিন্তু বলে দিয়েছেন কি অ্যাডভাইস হবে। স্যার সার্কামসিশন করা যাবে না নেভার টু স্যার। সার্কামসিশন। হ্যাঁ, তাহলে সার্কামসিশনের দুটো কন্ট্রাইন্ডিকেশন যদি কেউ কখনো জিজ্ঞেস করে, মনে রাখবে অ্যাবসলিউট একটা অ্যান্ড রিলেটিভ। হাইপোস্পেডিয়াস আর একটা এপিস্পেডিয়াস। রাইট, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হলো এই দুটো, কোনো অবস্থাতেই করা যাবে না। কিন্তু স্যার ঠিকই বলেছেন, আমরা প্রায়ই পাই যে হাইপোস্পেডিয়াসের রুগী সার্কামসিশন হয়তো দাদা দাদি বলে দিয়েছেন, নানি বলে দিয়েছেন যে এটা করে দে ঠিক হয়ে যাবে বাচ্চা, এবং তারপর আমাদের কাছে যখন আসে এটা খুব ডিফিকাল্টি হয়ে যায়। তো এটা অবশ্যই তোমরা যদি ছোট বাচ্চা পাও, অনেকে ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করবে, পেডিয়াট্রিক সার্জন তো সব জায়গায় নেই, তোমরা অবশ্যই এটা সতর্ক করে দিবে যে এই অপারেশনটা না হওয়ার আগে পর্যন্ত কোনো অবস্থাতেই খতনা বা মুসলমানি করা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা কিছুটা কোশ্চেন আনসার সেশনটা করে আমরা স্টুডেন্ট থেকে জানার চেষ্টা করি, এনি স্টুডেন্ট ক্যান পার্টিসিপেট হিয়ার। সেটা হচ্ছে তারপর আমরা কোশ্চেন আনসারটা নিব। সো হাউ এ বেবি ডেভেলপড এ হাইপোস্পেডিয়াস, কেউ বলতে পারবে? এনি স্টুডেন্টস? স্যার শর্টেনিং অফ ইউরেথ্রাল প্লেটটা ওয়েল ডেভেলপ হয় না। দেন
Failure of canalization of the urethra. ওকে, আর কিছু? স্যার টিউবুলারাইজেশনটা ঠিক মতো হয় না ওকে ওকে, আমি যতটুকু এর সঙ্গে মানে প্রফেসর কাজল আমাদেরকে ইয়ে করবে, সাপ্লিমেন্ট করবে। সো ফেলিয়ার অফ দ্য ইউরিথ্রাল ক্যানালাইজেশন and fusion leads to hypospadias. There is a hole underneath. That is the one pathology here. And second is the secondary deficiency of the ventral prefix that leads to a dorsal hooding. And relative deficiency in growth of the periurethral tissues compared with the corpus cavernosa leading to a chordae. Professor Kajol, will you add something or anything? না না, চমৎকার, এখানে অ্যাড করার আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, ওকে, দিস আর দ্য থিংস। সো আমার মনে হয় এইভাবে আনসারটা করলে সবগুলো বলা যাবে যে হাউ কিভাবে ডেভেলপ হচ্ছে এবং সেখানে হোলটা আন্ডারনিথ কেন হচ্ছে, হুডিংটা কেন হচ্ছে এবং কর্ডিটা কিভাবে হচ্ছে। ওকে, এখানে হাইপোস্পিডাসের ক্ষেত্রে যেমন এই পেশেন্টের ফেলাস বা সবকিছুই মানে ওয়েল ডেভেলপ ছিল, বাট কিছু কিছু ক্ষেত্রে যদি একটু আন্ডার ডেভেলপ থাকে বা ইয়ে থাকে, তখন আমাদের একটু ডিফারেন্ট চিন্তা হয় ফর দ্য ডায়াগনোসিস, হয়তো একটু আর্লি এজে আসলে when will think the child might have a disorder of the sex development, DSD যেটা আমরা বলি, কোন কোন ক্ষেত্রে আমাদের এই সাসপিশনটা অ্যারাইজ করতে পারে মনের মধ্যে? স্যার যদি স্যার পেনোস্পোডাল ভ্যারাইটি হয় এবং স্যার সিভিয়ার কর্ডি থাকে, সেক্ষেত্রে স্যার আমি সাসপেক্ট করবো ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন থাকতে পারে। আর কিছু? সাথে স্যার আনডিসেন্ডেড টেস্টিস যদি থাকে হাইপোস্পেডিয়াসের সাথে। আনডিসেন্ডেড টেস্ট যদি থাকে, গুড। তাহলে কিছু কিছু ক্রাইটেরিয়া আমরা এভাবে বলতে পারি যে ক্রাইটেরিয়া ফর সাসপেক্টিং ডিএসডি উপরে যে চারটা বলে যে ওভার্ট জেনিটাল অ্যাম্বিগুইটি, অ্যাপারেন্ট ফিমেল জেনিটেলিয়া উইথ অ্যান এনলার্জড ক্লাইটোরিস, apparent male genitalia with bilateral undescended testes, hypospadias or a micropenis, and the discordance between the genital appearance and prenatal karyotype. So ওটা বাদ দিয়ে ডিসকর্ডেন্ট যদি থাকে, তাহলে এই ধরনের থাকলে আমাদের একটু সাসপিশন রাইজ করবে যে পেশেন্ট মাইট হ্যাভ এ ডিএসডি অ্যান্ড পেশেন্ট শুড বি ইনভেস্টিগেটেড অ্যাকর্ডিংলি। প্রফেসর কাজল, এনি কমেন্ট? সরি, আমি মিউট ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা এটা চমৎকার, দিস ইজ গুড, কিন্তু এটা ওদের জন্য কি একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? আমি শুধু ডিএসডিটা কখন তার মাথায় স্ট্রাইক করবে এইটুকু, এতটুকুই দরকার যে তখন সে। তাহলে সবচেয়ে কমন যেটা সেটাই বলি, মানে আসলে ডিএসডি তো সবচেয়ে কমন হয় ফিমেলে, ফিমেল ডিএসডি যেটা কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। এই বাচ্চাগুলো যখন জন্মায় এত ভিরিলাইজেশন থাকে যে ক্লাইটোরিসটা ইট লুকস লাইক এ ফ্যালাস, এবং ছেলে হিসাবে এদেরকে টেস্টিস তো বাইল্যাটারালি ইম্পালপেবল থাকে, কিন্তু ল্যাবিওস্ক্রোটাল ফিউশনের জন্য ওটাকে মনে হয় স্ক্রোটাম, এবং বাবা মা 90% ক্ষেত্রেই ভুল করে ছেলে হিসাবে এই বাচ্চাকে বড় করে। তো এটা প্রায় আমাদের কাছে আসে ওই থেকে ডায়াবেটিক। আজকেও আমি একটা পেশেন্ট পেয়েছি, ফিমেল বাচ্চা, ছোটবেলায় বাবা মা মেল হিসেবে 3 বছর বয়সে এখন আমার কাছে এসছে, বার্ডাম থেকে পাঠিয়েছে। তো এইসব ক্ষেত্রে খুব ইজিলি মানে আর্লি যদি এটা ডায়াগনোসিস করা যায়, এটা ম্যানেজমেন্ট করাটা খুব ইজি। 90%-এর উপরের ক্ষেত্রে আমরা একটা মিনিংফুল লাইফ দিতে পারি। আর মনে রাখবে, যেখানে একটু কনফিউশন থাকে সেখানে তোমাকে থরো ইনভেস্টিগেশনে যেতে হবে, যা যা দরকার রিলেভেন্ট। কিন্তু এটা একটা বিশাল ব্যাপার, আমার মনে হয় আজকের ফোরামে ওটা আলাপ করতে গেলে অনেক সময় নিয়ে নেবে। শুড আমার কথা এটা চিন্তা করলে শুড বি রেফার টু ডেফিনেটলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট পারসন যারা এটাকে মানে হ্যান্ডেল করবেন। ওকে, এখন আমরা আবার যে হোয়াট ইজ দ্য আইডিয়াল এজ অফ রিকনস্ট্রাকশন? এনি 6 স্টুডেন্ট? to 18 months. 6 months to 18 months. 6 to 6 18 months to 1 year. 6 months to 1 year. ওকে, তো আমাদের যে রেফারেন্স থেকে নিয়েছি যেটা 6 to 18 months। কাজল, এনি কমেন্ট এটার উপরে? এটার কমেন্ট হলো অনেক ক্ষেত্রে আইডিয়াল 6 to এজ 18 months এটা বইয়ের কথা, আই এগ্রি উইথ ইউ অ্যাবসলিউটলি। অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল সিনারিওতে পেনিসের আকার হয়তো ছোট, একটু ডিলে করলে পেনাল সাইজটা ভালো হলে অপারেশনের আউটকামটা ভালো হয়। আমরা হয়তো একটু দেরি করতে পারি, 2 বছর 2.5 বছর,
কিন্তু আমরা ডেফিনেটলি সোশ্যাল লাইফ, দ্যাট ইজ স্কুলে যাওয়ার আগে আমরা অপারেশন করে দিই। কারণ এই That is বাচ্চাগুলো বুলিং এর শিকার হয়। যখন পেশাব করতে যায়, পাশে আরেকটা বাচ্চা দাঁড়িয়ে পেশাব করতে পারে, ও তো দাঁড়িয়ে পেশাব করতে গেলে ওর প্যান নষ্ট হবে, ওকে বসে করতে হয়। তো তখন অন্যান্য বাচ্চারা যখন বুঝে তার একটা ফিজিক্যাল অ্যাবনর্মালিটি আছে, বুলিং এর শিকার হয়। হ্যাঁ, সাইকোসোশ্যাল একটা ট্রমা হয়। এই জন্য বিফোর গোয়িং টু স্কুল অবশ্যই আমরা করি, বাট 6 to 18 months হচ্ছে কি আইডিয়াল এজ। okay. Thank you. So what to explain to your patient? Any student কি মানে কি এক্সপ্লেইন করবে? প্রফেসর কাজল কিন্তু একটাকে বললেন যে ওনার প্রেসক্রিপশনটা মানে এইগুলো ক্ষেত্রে বড় হয়, বেশি বেশি লিখতে হয়, কথাগুলো আবার লিখে রাখতে হয়। সো এখানে পেশেন্টটাকে কি মানে প্যারেন্টসকে কি এক্সপ্লেইন করবে বিফোর সার্জারি? স্যার এটা একটা স্টেজড অপারেশন লাগবে, এটা আগে বলতে হবে, একবার নাও হতে পারে। ওকে, এনিথিং? রিকারেন্স রেট স্যার, স্যার পেশেন্টের রিকারেন্সের ফিস্টুলা ব্যাপারে স্যার একটু কাউন্সেলিং করতে হবে স্যার। ফিস্টুলা ফরমেশনের চান্স বেশি। স্যার রিঅ্যাসুরেন্স করতে হবে প্যারেন্টসকে যে কারেক্টে বলতে। ওকে, আর আর একটা কিছু? সার্জারির পর হচ্ছে ইরেথ্রোকিউটেনিয়াস ফিস্টুলা হতে পারে। Good. Okay. So few things is very important. That it ranges from the 5 to 25% depending on the expertise ke korchen. So urethrocuteneous fistula and the urethral strictures probably the two common complication. And other may happen a meatal stenosis, urethral diverticulum, cosmetically may not be pleasing, persistent penile curvature thakte pare ba erectile dysfunction hote pare. These are the less common, but common je probably je urethrocuteneous fistula and the urethral stricture, these are the common problem following this operation. মানে প্রফেসর কাজল এটা ভালো বলতে পারবেন যে যে পেশেন্টকে কিভাবে বেটার ওয়েতে কাউন্সিলিং মানে করতে হবে। যে আপনি সবগুলো কভার করেছেন, যা যা সমস্যা হতে পারে সবই বলেছেন। তবে যেটা টপ অফ দ্য লিস্ট, যেটা নিয়ে এক্সপ্লেন করি আমরা সবচেয়ে বেশি, সেটা হলো ইরেথ্রোকিউটেনিয়াস ফিস্টুলা। পৃথিবীর এমন কোনো সার্জন নেই, সে সিঙ্গাপুর হোক বা আমেরিকাতে হোক, যেখানেই থাক, যে গ্যারান্টি দিয়ে বলবে যে আমি অপারেশন করব, আমার অপারেশনে ফিস্টুলা হবে না। অ্যাপেন্ডেক্টমি আমরা একটা নিয়মই করি, কিন্তু হাইপোস্পিডিয়াস অপারেশনের 300 রকম নিয়ম আছে। এটা এই জন্য হয়েছে যে সার্জনরা পারফেকশন আনার চেষ্টা করেছে সবসময়, কিন্তু আমরা মিজারেবলি ফেল করেছি। অভিজ্ঞতার সাথে সাথে ফিস্টুলা রেট কমে, কিন্তু স্টিল এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কমপ্লিকেশন, এবং এটা খুব ভালো করে কাউন্সিলিং করতে হয়। এবং আমি কাউন্সিলিং করার পর এটা লিখি যে এটা বাবা মাকে আমি বুঝিয়েছি, এটা আমি লিখে রাখি জাস্ট টু মেক ইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। Right, is very important. So যেটা প্রফেসর কাজল বললেন is very important. যে till date there are about the আমি তো বললাম 123, কাজল মনে হয় বললে over 300 modification of the hypospadias surgery আছে. It is important to remember it is not for a surgeon but for the patient. Which one is important and perfect for this patient is very very important for the decision. And aim অবশ্যই এখানে চলে এসছে, আমি এটা কোশ্চেন ছিল, এটা অ্যানিমেশন না করার জন্য চলে আসছে। এখানে এম অফ রিপেয়ারটা কি? এম অফ রিপেয়ারটা আমি জিজ্ঞাসা করতাম, এখানে অলরেডি দেখিয়েছি যে টু হ্যাভ এ স্ট্রেট পেনিস, that is one aim. Adequate caliber of the meatus, conical reconfigured glands, circumcised appearance, and acceptable cosmetic outcome. I think probably this would be a surgeon's aim to for this patient with the hypospadias. Professor Kajal? যে আমি দেখছিলাম যে কর্ডি দেখার যে আরেকটা পদ্ধতির কথা বলছিলাম, সেটা কিন্তু আপনার এই ছবিতে আছে। হ্যাঁ, যে ডরসাল হুডের প্রিপিউসটাকে ধরলে কর্ডি আছে কিনা বোঝা যায়। একটা পদ্ধতি তো দেখিয়েছে ভিডিওতে, আরেকটা হলো এটা। আর আপনি যেটা বলেছেন আই এগ্রি উইথ ইট, এটা এই So ultimately it's a very very important problem before school going এজের আগেই মানে করতে হবে। কারণ হচ্ছে স্কুলের ছেলেরা সাধারণত এক লাইনে ধরে মানে প্রস্রাব করে এবং দেখে যে কার প্রস্রাবটা কত দূরে যাচ্ছে, একটা খেলা ওদের মধ্যে। It's very psychological and social development is very important, and happy with the urinary flow and stream, এটাও মানে বাচ্চা বয়সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। And finally to have a good sexual function in future. So this is the ultimate aim following a repair of the hypospadias, and that should be borne in mind every students. So with this আমার এখন কোশ্চেন গুলো নেই। So any students কোনো কোশ্চেন আছে about this hypospadias management? So Professor Kajol is there, he will give you the answer. স্যার আমার একটা প্রশ্ন ছিল কাজল স্যারের কাছে।
সেটা হচ্ছে স্যার গত জুলাই মাস থেকে চিটাগং মেডিকেল কলেজে স্ল্যাম টেকনিক নিয়ে স্যার হাইপোস্পেডিয়াস অপারেশন হচ্ছে স্যার। এই টেকনিকটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্যার। আমি বুঝতে পারিনি কি টেকনিক বললে? স্যার স্ল্যাম টেকনিক স্যার, স্লিট লাইট অ্যাডজাস্টেবল ম্যাথিউ টেকনিকটা সম্পর্কে জানতে চাচ্ছি স্যার একটু। ও আচ্ছা, ম্যাথিউর আরেকটা নাম হলো ফ্লিপ ফ্লিপ ফ্লাপ, কিন্তু এই ইসে কি তোমার অজিত ভাই এটা এটাকে এখানে এক্সপ্লেন করবো, মনে হয় একটু মানে হাউ ইজ ইট গোয়িং টু হেল্প আদার্স? না না, সব স্টুডেন্টের জন্য এটা একটু মানে কমপ্লেক্স হয়ে যাবে আমার মনে হয়, তোমাদের জন্য দরকারও নাই এটা। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটলি যে মডিফিকেশন করা। সো আমি আমি যেটা বুঝি যে সেটা হচ্ছে ফর দ্য জেনারেল সার্জারি স্টুডেন্টস এবং পার্ট টুতে বা অন্য সার্জারি যারা আছে ওদের জন্য এই প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্টটা জানা দরকার। অ্যাট দ্য সেম টাইম হাউ টু আইডেন্টিফাই দ্য কন্ডিশন অ্যান্ড মানে নোয়িং মোর ইম্পর্টেন্টলি যে ইউ শুড রেফার দ্য পেশেন্ট টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সেন্টার, অ্যাপ্রোপ্রিয়েট পার্সন। দিজ আর দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। সো আমার মনে হয় যে অন্য কোনো সময় তুমি একটু পার্সোনালি যোগাযোগ করলে এটা তোমার টেকনিক সম্পর্কে হয়তো পেডিক সার্জন থেকে তোমরা জানতে পারবে। এখানে ইট উড বি ভেরি এক্সস্টিভ ওয়ান আই থিঙ্ক। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে এনি স্টুডেন্টস? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার যদি কোনো পেশেন্টের হাইপোস্পেডিসিস থাকে, পেশেন্ট যদি স্যার মানে গ্রামের পেশেন্ট মানে সার্কামসিশন করে ফেলে স্যার, সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনটা কি হবে স্যার? প্রফেসর কাজল সার্কামসিশন করে আসছে। না, সেটা তো একটু আমাদের জন্য ডিফিকাল্টি হয়, কারণ আমরা স্কিনটাকে তো কাজে লাগাই, তখন সাকসেস রেটও কমে যায়। বাট উই হ্যাভ টু ডু ইট, করতে তো হবেই, তাই না? ওটা নিয়ে তো আর থাকবে না। জি, আর কোনো কোশ্চেন? আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করি, যেটা ফ্রিকোয়েন্টলি প্রবলেম। আই টেক 5 মিনিটস, 5 মিনিটসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। একটা ফ্রিকুয়েন্ট একটা প্রবলেম আমরা ফেস করে থাকি এবং সার্জনরা ফেস করে থাকেন। তো এই সম্পর্কে একটি অ্যাওয়ারনেসটা দরকার। I think it is important topic as well, a problem-based discussion. I think every student will participate. Please, a problem is that a 12 years boy arrives at the emergency department at 10 p.m. রাত্র 10টায়, complaining the excruciating left testicular pain for 2 hours. He has had no preceding lower urinary tract symptoms. Vitals are normal, X-rate is 115. His left testicle appears swollen and exquisitely tender to palpation. The cremasteric reflex is absent on the left side. So with this problem, সবাই মানে পড়েছো? আমার কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস? লেফট সাইডেড টর্শন epididymis torsion. Left-sided torsion testis. Acute testicular pain in all pubertal and the young males should be considered as a testicular torsion and should be managed accordingly. Professor, will you make comment? হ্যাঁ, শুনতে পাচ্ছ? সরি, আমার একটা কল চলে এসেছিল এই ল্যাপটপে। ফোন আচ্ছা বন্ধ রেখেছি, কিন্তু ফ্লাইট মোডে রেখেছি, কিন্তু ল্যাপটপে কল চলে এসেছিল। আচ্ছা সরি আচ্ছা। ফর দ্যাট। আচ্ছা, না, এটা হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ফাইন, বললাম যে ফাইন। acute testicular pain in all prepubertal and the young adults male should be considered as a torsion testis first. রাইট রাইট, এটা এই জন্য যে এটা না করলে কিন্তু কোনো না কোনো সময় ঝামেলা পড়বে, মেডিকো লিগ্যাল প্রবলেমে পড়বে। এটা আমরা যখন চিটাগাংয়ে প্র্যাকটিস করেছি, একটা সময় ছিল যে রাত 9টার পর সব বন্ধ হয়ে যেত, মফস্বল টাউনের মতো অবস্থা ছিল। তো অনেকদিনই আমি ফেস করেছি যে যখন চেম্বার থেকে উঠবো, ঠিক তখন একটা অ্যাকিউট স্ক্রোটামের বাচ্চা এসছে। আমি ক্লিনিক্যালি বুঝতে পারছি না যে এটা টর্শন টেস্টিস না অ্যাকিউট এপিডিডার্মাল অর্কাইটিস। এটা ডায়াগনোসিস করতে হলে পরদিন দুপুর পর্যন্ত ওয়েট করতে হবে। সো বাবা মাকে বলতাম অনেস্টলি যে আমি জানি না, এটা হতে পারে নাও হতে পারে, কিন্তু যদি হয়, আমরা যদি অপেক্ষা করি টেস্টিসটা নষ্ট হয়ে যাবে। এবং 100% ক্ষেত্রেই বাবা মা রাজি হয়েছেন, এবং 100% ক্ষেত্রেই আমরা এক্সপ্লোরেশন করেছি ওই দিনই, ওই রাতে। 80% ক্ষেত্রে টর্শন পাওয়া গেছে, 20%-এ পাওয়া যায়নি, বাট নো হার্ম ডান। তো রাইট, সুতরাং মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সটা চিন্তা করে আমাদের কিন্তু এটা যথাযোগ্য দিতে হবে। আর একটা জিনিস, আমরা টর্শন টেস্টিস এবং অ্যাকিউট এপিডিডার্মাল অর্কাইটিসের যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, ডিফারেন্সিয়েট করার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এলিভেশন অফ রাইট, দ্য টেস্টিস। টর্শন টেস্টিসে এলিভেশন করলে ব্যথা বাড়বে,
আর অ্যাকিউট এপিওরকাইটিসে এলিভেশন করলে ব্যথা কমবে। ইনফ্যাক্ট ম্যানেজমেন্টে অ্যাকিউট এপিওরকাইটিসে কিন্তু আমরা স্ক্রোটাল সাপোর্ট ব্যবহার করতে বলি যেন তার ব্যথাটা জি কমে। দ্যাটস প্রফেসর অল। মার্গভূষণ স্যার, উইল ইউ মেক এনি কমেন্ট এট দিস পয়েন্ট অ্যাবাউট দিস, মানে পেশেন্ট তো অ্যাকিউট স্ক্রোটাল পেইন বা অ্যাকিউট পেইন নিয়ে আসলে এই এই বয়সে বাচ্চাদের ক্ষেত্রে, সো হোয়াট উড বি ইয়োর মানে অ্যাডভাইস টু দ্য স্টুডেন্টস? না, এটার ইয়েটা হচ্ছে যে বোথ দ্য কেসেস, অ্যাকিউট এপিডেরমাইটিস, অ্যাকিউট টর্সানোটেস্টিস, দুইটারই কিন্তু একটা প্যাথোলজিক্যাল ব্যাপার আছে। মানে প্যাথোলজিক্যাল ইয়েটা হচ্ছে যে দুইটাই ইস্কিমিয়া করে এবং টেস্টিকুলার ইয়ে করে আলটিমেটলি। এর জন্য এই দুইটাকে একই সঙ্গে বা একইভাবে চিকিৎসা করতে হবে, যে এটা একটা ইমার্জেন্সি। এবং ইমার্জেন্সিটা হচ্ছে কি, আপনি তাকে ডিরোটেশন করে তার ভাস্কুলারিটি বাড়াইতে হবে। একটা হচ্ছে তাকে ডিরোটেশন করলে পরে হয়তো কিছু অনেকটাই কমে যাবে, কিন্তু ইয়ে লাগে না। আর টেস্টিকুলার অর্কাইটিস যখন হয় তখন তো আর ডিরোটেশনের ব্যাপার নাই, কিন্তু তখন ওই শিবাশ্য প্রসিডিউর করতে হয় যাতে করে প্রেশারটা কমে যায় আর টিস্যুটা যতটুকু আছে ততটুকু যেন আর নষ্ট না হয়। এই দুইটা কাজ করতে হয়। এই হিসাবে কিন্তু দুইটা প্রায় একই রকম ভাবে যেতে হয়। ডায়াগনোসিস যেটাই হোক, আপনাকে আগে অপারেশন করে এটা ইয়ে করে দেখাটাই সবচেয়ে ভালো। এক্স্যাক্টলি মধ্যে একটা জিনিস থেকে খুব ইয়ে থাকতে হবে, সেটা হচ্ছে যে একটু স্ট্রং অ্যানালজেসিক দেওয়াটা ঠিক না। তাহলে পরে ওই অ্যাবডোমেনের বেলা আমরা যেটা বলি, একের অ্যাবডোমেনের বেলায় ব্যথা কমে গেলে বাড়ি চলে যায়, এখানেও তারা আপনাকে করতে দিবে না, কিন্তু প্যাথোলজি উইল প্রগ্রেস অ্যান্ড আলটিমেটলি দেয়ার উইল বি টোটাল ইয়ে মানে টেস্টিকুলার অ্যাট্রফি। Okay, thank you, sir. So, will you advise any investigations to confirm it, any students? No, sir, I will not in this thing. Only clinical diagnosis is only clinical diagnosis is enough. Then I will do complete স্যার ultrasound and Doppler ultrasonogram and the ultrasonography whole is a must. color Doppler study স্যার is must. ফেসিলিটিস থাকলে উইদিন 6 আওয়ার্স এর মধ্যে আসলে অবশ্যই করব ডপলার আল্ট্রাসাউন্ড। এক্স্যাক্টলি, আমি মানে প্রফেসর কাল যেটা বললেন ওটাই, যে টেস্টিকুলার টর্শন বেসিক্যালি ইটস এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এনি ইনভেস্টিগেশন শুড নট ডিলে দ্য ইন্টারভেনশন। বাট যদি ফ্যাসিলিটিস থাকে, কারণ এখন তো মানে যে তুমি যেখানে কাজ করছো সেখানে আছে, সঙ্গে সঙ্গে তুমি এটা মানে করে নিতে পারছো, ইউ ডু ইট। আর যদি দেখা যায় যে আমি মানে পার্টিকুলার সিনারিওটা দিয়েছিলাম রাত্র 10টার সময়, আর সেই চিন্তা করে কথাটা বলা যে তখন হয়তো ফ্যাসিলিটিস অ্যাভেলেবল না, সোনোলজিস্ট নেই, পাওয়া যাচ্ছে না, সেই কারণেই ক্লিনিক্যাল সেখানে আমাদের আর ওয়েট করার কোনো স্কোপ নেই। বাট যদি সঙ্গে থাকে, তোমার অ্যাডজাস্টমেন্ট থাকে, ইউ ক্যান হ্যাভ দিস ইনভেস্টিগেশন। প্রফেসর কাজল কি বলেন? জি, অ্যাবসলিউটলি এগ্রি। এখন তো যে অবস্থা হয়েছে, আমি যেটা 99% শিওর সেটাও পারলে করে নিই, কারণ হ্যাঁ, হ্যাঁ, এর জন্য ভুল হতে পারে, তখন তো প্যারেন্টসকে কি বলবো। সেই জন্য আমি কালার ডপলার করে নিই, আর এটা তো সবসময় এখন খুব ইজিলি অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। রাইট। ক্যান ইউ টেল মি দ্য ফাইন্ডিংস 1, 2, 3, the typical findings of a patient suggestive of the torsion? Sir, picture 2 showing the vascularity, but first showing no vascularity, and third one also showing some vascularity. No, first one showing the on the both sides দেখা যাচ্ছে mild collection, তাই না? First one is hydrocephalus. Yes, sir. Yes. Second দেখতে পাচ্ছি ভাস্কুলারিটি, হ্যাঁ, আর ফাইনালিটা Yes, sir. ওয়ান আপনার স্টাডি। সো দিজ আর দ্য থিং যে আমরা দিয়ে দেখি যে পেশেন্টের টর্শন আছে কি নেই। ওকে, সো এখন আমি নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা অলরেডি বলাই হলো, যে ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসলে হলো অ্যাকিউট এপিডার্মাইটিস অ্যান্ড দ্য মানে অ্যাপেন্ডিকুলার টর্শন যেটা থাকে, এটাই তো। আর তো কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে হয় নেই, না প্রফেসর কাজল? আমরা শর্ট টুর থাকে তো আমরা আরো কিছু পয়েন্ট এখানে স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া হতে পারছে, হার্নিয়া একটা ডায়াগনোসিস আসতে পারে স্যার। তারপর নন ইউরোলজিক্যাল ডায়াগনোসিস আসতে পারে যদি লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। প্রফেসর কাজল কি বলবে? জি, আপনার স্ট্রাঙ্গুলেটেড ইনগুইনাল হার্নিয়া, এটা একটা ডায়াগনোসিসে আসবে অ্যাকিউট স্ক্রোটামে। তার সাথে ট্রমাটিক হেমাটোসিল, এটা আসতে পারে। ফর্নিয়ার্স গ্যাংগ্রিন,
আর ইডিওপ্যাথিক স্ক্রোটাল এডিমা। টোটাল 7টা পয়েন্ট, যদি শর্ট নোট আসে 7টা পয়েন্ট দিলে এটা আমার মনে হয় যে ফুলফিল হয়। ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে what are the clinical timeline of salvageability of the testis? Any students? 6 hours 6 hours 6 hours এ কত পার্সেন্ট থাকে বা তার বেশি হয়ে গেলে কত পার্সেন্ট সালভেজেবিলিটির সম্ভাবনা থাকে জানো? 100% চান্স থাকে টেস্টিকুলার সালভেজের। যদি মোর দেন 6 hours, দ্যাট ইজ 24 hours এ আসে তাহলে 20% চান্স। ওকে, সো আমরা এভাবে বলি usually less than 6 hours এ 90 to 100%, 12 to 24 hours is approximately 20 to 50%, but if it is over 24 hours, usually 0 to 10%. Professor Kajol, it is okay? Absolutely. ওকে, তো আমরা ব্যাপারটা এরকমই দেখি যে প্রথমে দেখো এই 3টা স্টেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডিং অন দ্য টাইম অফ প্রেজেন্টেশন। সো ওভার 3 নম্বর আমরা যদি দেখি ইট ইজ ওভার 24 আওয়ার্স, সো হোপলেসলি ইজ গ্যাংগ্রিনাস, সো ইট ইজ বিয়ন্ড হোপ অফ দ্য রিকভারি। ওকে, অ্যান্ড ফাইনালি আমার যে কোশ্চেনটা হলো যে whether what important thing you will counsel to your patient? এই যে স্যার বললেন যেটা Sir, I প্রফেসর কাউন্সিল, জি বলো। sir, I will counsel that take consent for orchidectomy. আর স্যার এই অ্যাবনরমালিটা বাইলেটারাল হতে পারে, এই 2টা টেস্টিসই হতে আমার হচ্ছে ফেলে দেওয়া লাগতে পারে, একটা ফিক্স করাও যেতে পারে কিংবা নাও করা। স্যার বেসিক্যালি আমরা স্যার অবশ্যই আমার বলবো বলতে যে হবে হচ্ছে স্যার আমাদের একটা অপোজিট দিয়ে দিকে হচ্ছে ওনার বাচ্চা স্যার অনেকগুলো নিতে পারবে, এই কাউন্সিলিংটা করতে। স্যার ফার্টিলিটির বিষয়টা প্রথমে বলতে হবে যে স্যার হচ্ছে বাচ্চা একটা টেস্টিস নষ্ট হলেও যে ফার্টিলিটির বিষয়টা এবং হচ্ছে অপর টেস্টিস যেটা আছে সেটা যাতে আর ফার্দার টর্শন না হয়, এই জন্য আমরা এটা স্যার হচ্ছে আমরা যেটা ফিক্স করে দিব এই বিষয়টা ওনাদেরকে আমরা বলবো। প্রফেসর কাজল, ইউজুয়ালি কিভাবে কাউন্সিলিং করো তোমরা? আসলে টাইমটা তো ফ্যাক্টর, আপনি যেটা দেখিয়েছেন, তো মোস্ট অফ দ্য টাইম 6 আওয়ার্সের মধ্যে কাউকে কোনোদিন পাইনি। আমাদের কাছে আসে জেনারেল প্র্যাকটিশনার, পেডিয়াট্রিশিয়ান, তারপরে আমাদের কাছে আসে, বাই দিস টাইম তো চলে যায় অনেকটাই। সো একটু নেগেটিভ কাউন্সিলিং এ আমরা আগাই, যেহেতু ডিলে অ্যাপ্রোচ, তোমরাও তাই পাবে, দেরি করেই আসবে তোমাদের কাছে। তো সেক্ষেত্রে একটু নেগেটিভ কাউন্সিলিং করে রাখা ভালো, যে এই ক্ষেত্রে অন্ডকোষটা হয়তো বাঁচানো যাবে কিনা, আমরা তো চেষ্টা করব, যদি না বাঁচে তাহলে ফেলে দিতে হবে। আর যেহেতু এটা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, অপোজিট টেস্টিসটা একই সাথে আমাদের ফিক্সেশন করতে হবে। তবে যাই হোক, অপারেশনকালীন সময় আপনার সাথে আলাপ করে নিব। একটা অর্গান ফেলার আগে কিন্তু 10 বার চিন্তা করবে। তুমি দেখছো গ্যাংগ্রিনাস, দ্যাট ডাজন্ট গিভ ইউ দ্য রাইট টু ডু দ্য অর্কিয়েক্টমি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার করে, আমি আসলে এটা আমার প্র্যাকটিস, মার্গুস স্যার হয়তো এগ্রি করবেন কিনা জানি না, কিন্তু আমার প্র্যাকটিস হলো আমি বাবাকে একদম গাউন পরে আমি ওটিতে নেওয়া আসি, জাস্ট দেখাই এটা ফেলে দিতে হবে। সব বাবা মাই বলেন যে যেটা ভালো মনে করেন করেন, তখনই কনসেন্ট নিয়ে তারপর আমি যে কোনো অর্গান, সে যাই হোক, সে কিডনি হোক আর টেস্টিস হোক, তো ওরা সবই মোটামুটি কাভার করেছে, যা বলেছে ভালোই বলেছে। তার প্রস্থেসিসের কথাটা কি বলতে হবে, যে তার মানে অর্গানেক্টমির পরে একটা প্রস্থেসিসের সুযোগ আছে, এই কথাগুলো কি কাউন্সিলিং এ আসবে? এটা অপারেশনে, তুমি প্রি অপারেটিভ যদি বলো, যদি কেউ জানতে চায় বলতে পারো, আমরা সিলিকন বল 15-16 বছর বয়সে দিয়ে দিতে পারি। তবে আজ পর্যন্ত এটা নিয়ে কেউ অ্যাপ্রোচ করে নাই, এই জন্য আগ বাড়িয়ে আমি বলি না। কেউ যদি জানতে চায় তাহলে দ্যার ইজ অপশন, সিলিকন জেল বল দিয়ে দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। সো এই পেশেন্টটাকে, যে পেশেন্টের সিনারিওটা আমরা বললাম, পেশেন্ট ওয়াজ টেকেন টু দ্য অপারেটিং রুম for emergency scrotal exploration, and on gross examination left testicle was black with the rotation of the spermatic cord. What will do now? কি করবে এখন? Orchidectomy with right-sided orchidopexy. হাই লাইগেশন, স্যার আনটুইস্ট হাই লাইগেশন করতে হবে, আনটুইস্ট করে আমরা দেখবো স্যার, ওয়েট করে দেখবো, আনটুইস্ট করে ওয়েট করে কি দেখব? ওয়েট করে স্যার অক্সিজেন বাড়িয়ে দিব স্যার, আর স্যার হচ্ছে ব্লাড সার্কুলেশনটা আসছে কিনা সেটা দেখবো স্যার।
কালার চেঞ্জ দেখবো। হট মপিং করতে পারি স্যার, সাথে প্রিক টেস্ট করে দেখতে পারি আনটুইস্টিং করার পর অক্সিজেন সাপ্লাই বাড়ানোর পরে। ইট ইজ এক্স্যাক্টলি আমরা ইন্টেস্টাইনে যখন অবস্ট্রাকশনে যখন দেখি একটা ল্যাপারটমি করার পরে তার মানে ভায়াবল আছে কিনা, এক্স্যাক্টলি সেম প্রিন্সিপল তো আমরা এখানে ফলো করছি। এখানে আনটুইস্ট করে দেখছি, এখানে হট পপিং করছো, এখানে সময় নিচ্ছ, অক্সিজেন দিচ্ছ, হ্যাঁ, তারপরে উপরে একটু প্রিকিং করেও দেখি আমরা কোনো ব্লাড আছে কিনা। প্রফেসর কাজল? জি, অ্যাবসলিউটলি। তবে আহ, এই ক্ষেত্রে যেটা প্র্যাকটিক্যালি আমরা করি, যখনই দেখি যে এটা নন ভায়াবল মনে হচ্ছে, সাথে সাথে অ্যানেস্থেটিস্টকে বলি যে 100% অক্সিজেন দিন, আর সিস্টারকে বলি আগুন গরম পানি দিতে হবে। শহীদ স্যার যে বলতেন আগুন গরম, তো আগুন গরম পানি দিলে সেটা একটা গজ পেঁচিয়ে পেঁচিয়ে রাখতাম। আর 100% অক্সিজেন তো বাড়িয়ে দেওয়াই হয়েছে। আমরা এটার জন্য ওয়েট করি না, এই অবস্থায় রেখে আমরা অপোজিট সাইড এক্সপ্লোর করি, কারণ ওদিকে তো আমাদের কাজ আছে, ওদিকে তো আমাদের অকিউপেশন করতে হবে। তো ওটা করতে 10-12 মিনিট যাই লাগুক, বাই দিস টাইম ডিটরশন করা হয়েছে। যখন আবার কাম ব্যাক করলাম, যদি দেখি যে না এটা তো হেলদি, ফাইন, তাহলে এটা ফিক্স করে দেওয়া হয়। আর যদি দেখা যায় না তখনও এটা কনফিউজিং, তখন আপনার প্রিক করি, যেটা আপনি বললেন। ইন্টেস্টাইনের ক্ষেত্রেও যেটা করা হয় একই প্রিন্সিপাল, প্রিক করা হয়। রক্ত যদি লাল টকটকে হয় তাহলে আমরা একটা বেনিফিট অফ ডাউট দিয়ে রেখে দিই। যদি কোনো রক্ত বের না হয় বা কুচকুচে কালো, তাহলে এটা অর্কেক্টমি করে দিই। রাইট, ওকে। মার্গো স্যার, এনি কমেন্ট স্যার? আমি ওই আগের ইয়েটার মধ্যে একটু বলতে চাই, স্যার আগের প্রশ্নটা কোন কোন কোশ্চেনটা ছিল স্যার আগের? ওই যে কাউন্সেলিং এর, কাউন্সিলিং, রাইট মানে স্যার, হ্যাঁ। প্রশ্নটা হবে, থাকে এখানে আর ইয়ে করে যাওয়ার দরকার নেই। প্রশ্নটা হবে, what issues and information must be raised? Issues must be raised and information given when you are at counseling session, রাইট during স্যার, counseling. রাইট স্যার, ওকে স্যার। What things না লেখা, important issues Issues and information. that should be raised during my discussion with the হ্যাঁ, patient. Okay, sir. Thank you, sir. সেটা হবে। আচ্ছা, এইটাতে যেটা আছে আপনি যেটা দেখাচ্ছেন এখন, হুম, হুম, হুম। এটা স্যার, হ্যাঁ। পরেরটায় যান। হ্যাঁ, এটার ইনসিশনটা আমার পছন্দ হয় নাই। জি স্যার, ইনসিশন কি হবে স্যার? হ্যাঁ, ইনসিশন, অ্যাপ্রোপ্রিয়েট ইনসিশন কি হবে স্যার? আপনি বলেন না কি হবে, কে প্রশ্ন করতেছেন আবার? বলেন আপনি কি হবে, কি হওয়া উচিত এখন। এটাতে কি দেখে আমার মনে হচ্ছে যে এটা ঠিক হয় নাই। আপনি কি এখানে দেখতেছেন যে পেনাল শেপ রাইট দেখা যাচ্ছে? প্যারামিডিয়ান অথবা লেফট প্যারামিডিয়ান অথবা হ্যাঁ, এত উপরে কি যাওয়া উচিত আমাদের? না এটা তো গ্রয়েন ইনসিশনও হয় নাই, রাইট। তাই না? এটা তো আরো নিচে নামার কথা, যে একটা ইনসিশন দিয়ে দুই দিকে যাব, সেটার জন্য ব্যবস্থা করা যায় না এটাতে। আচ্ছা, যাই হোক, এইটাতে তো একই কথা যেটা কাজল বললো, যে আমরা ডিরোটেশন করব, অক্সিজেন বেশি করে দেব, আর একটু ওয়ার্ম। আমি ওই বয়েল দিয়ে, মানে ওই গাইনির মতো, ওগুলি গাইনির এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে এত গরম দেওয়ার দরকার নেই। গাইনিতে ওরা তো খালি, তখন তো মপ চিপতাম ইন্টার্নশিপের সময়, আরো গরম দাও, আরো গরম দাও। তাই ওটা আমার পরে দেখলাম যে আমার নিজের জীবনে দেখলাম যে এটা পছন্দ না, এত গরমের দরকার নেই। ওয়ার্ম, আমি 60 ডিগ্রি 70 ডিগ্রি এরকম হতে পারে, দিয়ে তারপরে কিছুক্ষণ ধরে রাখা, আবার চেঞ্জ করে আবার দেওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা প্রাথমিক যা চিন্তা করি তার চেয়ে এটা একটু ভালো আসে আসলে, তখন এটাকে বাকি ব্যবস্থা করা যায়। কিন্তু বিয়েটা একই কথা, যে আপনাকে এটা ডিরোটেট করে তারপর অক্সিজেন দিয়ে একটু ওয়েট করে দেখতে হবে যে কি হয় না হয়। অন্য কোনো ড্রাগ বলে দেওয়া যায় না, দেওয়া যায় নাকি কাদা? কোনো ভেসেলার ড্রাগ কি ইউজ করে কেউ কখনো? স্যার আমার জানা নেই। জানা নাই, হ্যাঁ, এরকম নাই। ওকে, সো এখন আমাদের মোটামুটি এতটুকুই। এখন কোনো কোশ্চেন যদি স্টুডেন্টদের থাকে, স্টুডেন্ট ক্যান আস্ক এনি কোশ্চেন। এনি তিনটা টপিকস মোটামুটি আমরা কভার করলাম, তিনটা একটা ইম্পর্টেন্ট প্রবলেমস, undescended testis, hypospadias, and the torsion testis. So I think it's a not an uncommon problem, quite common, এবং for the surgeon is very important, পরীক্ষার জন্য is very important.
কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, এনি স্টুডেন্টস। আসসালামু আলাইকুম স্যার। স্যার হাইপোস্পিডিয়াসিস স্যার গ্ল্যান্ডুলার বেলুনিংটা কেন হয়, যেটা স্যার ফাইমোসিসের সময় কোশ্চেন করা হয়েছিল স্যার? হাইপোস্পিডিয়াসে গ্ল্যান্ডুলার বেলুনিং হয় না। স্যার বলছেন যে ফাইমোসিসে যখন হচ্ছে তখন যে ন্যারো স্ট্রিংয়ে হচ্ছে এবং পেশেন্ট বলছে যে আস্তে আস্তে ওখানে বেলুনিং হয়ে যাচ্ছে প্রিফিউসাল ওখানে। হ্যাঁ, এই বেলুনিংটা কেন হয়? এনি স্টুডেন্ট ক্যান গিভ দিস আনসার? আমরা ওই লাইনে ঢুকেই নাই। ঢুকে নাই স্যার, চিন্তা করেনি। প্রিফিউজের যে ওপেনিংটা আছে আর মেটাল ওপেনিংটা নর্মাল ধরলাম, বাট প্রিফিউজের ওপেনিং খুব ন্যারো ফাইমোসিসের কারণে। তাহলে ইউরিথ্রা দিয়ে যে ইউরিনটা আসছে দ্যাট উইল বি অ্যাকুমুলেটেড ওই গ্লান্স এবং প্রিফিউজের মধ্যে জমা হয়ে ওটা বেরোনিং হবে, কারণ ওই রেটে তো বেরোতে পারছে না ফাইমোসিস দিয়ে, ন্যারো স্টিম দিয়ে। এটাই তো স্যার, বুঝতে পেরেছো এখন? থ্যাংক ইউ স্যার। ওকে, এই কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার সিনারিও যদি আসে স্যার, যে একটা পেশেন্টের আনডিসেন্ডেড টেস্টিস আছে স্যার, পেশেন্ট 12 বছর বয়সে এসছে এবং অপর সাইডে যে পাশে স্যার পালপেবল টেস্টিস, ওটা হচ্ছে স্যার টর্শন নিয়ে আসছে স্যার পেশেন্ট। এরকম ক্ষেত্রে কি হতে পারে স্যার? এবং আমরা যখন এক্সপ্লোর করলাম স্যার, এক্সপ্লোরেশনের সময় হচ্ছে একটা সিনারিও হচ্ছে যে এটা মানে ডাউটফুল, আর একটা হচ্ছে স্যার পার্সেন্টেজ, খালি কি পার্সেন্টেজ নাই নাকি সে? হ্যাঁ, সিনারিও বলো, ঠিক আছে। তোমার মানে প্রবলেমটা ছিল যে একটা পেশেন্টের একদিকে আনডিসেন্ডেড টেস্টিস আর একটা দিকে টর্শন নিয়ে আসছে, এই তো? স্যার স্যার ডিসেন্ডেড, হ্যাঁ। সো সেখানে তো প্রিন্সিপলস তো একই থাকবে, যে গ্যাংগ্রিনা যদি হয়ে যায় আমরা উইথ অল ম্যানুভার্স ওটাকে যদি আমরা দেখি যে সালভেবল না, তাহলে তো ইউ হ্যাভ টু রিমুভ ইট, এখানে রাখার কোনো স্কোপ নাই। প্রফেসর কাজল কিছু বলবেন? ওর প্রবলেমটা টর্শন কোনটা হয়েছে, যেটা আনডিসেন্ডেড টেস্টিস না যেটা নরমাল? নর্মাল স্যার। স্যার আচ্ছা, তো আনডিসেন্ডেড টেস্টিস তুমি এই সিনারিওতে যদি এটা লো ডাউন হয় তাহলে এটা সহজ করে দিলেও দিতে পারো, আর সেটা যদি না হয় তাহলে এটা তুমি পরবর্তীর জন্য যেটা নোট রাখলে এটা পরবর্তীতে করলে, কারণ আনডিসেন্ডেড টেস্টিস হাই আপ ইটস নট ইজি সার্জারি। সার্জন যদি খুব এক্সপিরিয়েন্সড হয় তাহলে সে সেই ম্যানিউভার করতে পারে, আদারওয়াইজ বেটার লিভ ইট ফর অ্যান এক্সপার্ট স্যার ওয়ান। আর আমার যে ছিল স্যার, যে যদি আনডিসেন্ডেড টেস্টিস তো ওপাশে থাকলো স্যার, আমার কাছে যেটা নিয়ে আসছে স্যার টর্শন যেটা নিয়ে আসছে, এবং সেটা স্যার নন ভায়াবল, সেক্ষেত্রে তো স্যার আমি অর্কিডেক্টমি করে দিব স্যার। অফকোর্স অর্কিওটমি করবে, এবং অপোজিট সাইড যেটা তোমার অর্কিওপেক্সি করতে হবে কিন্তু ওটা আনডিসেন্ডেড, সেটা যদি নিচে হয় সে নেক অফ দ্য স্ক্রোটামের কাছে, ইটস ভেরি ইজি, এটা যে কোনো সার্জনই নামিয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু একটু হাই আপ, তাহলে ওই সিনারিওতে ওটা না করতে যাওয়াই ভালো। সে আফটার 2 উইকস আর আফটার 1 মান্থ তুমি ওটা সার্জারি, ওটা ইলেকটিভ কেস হিসেবে পরে করে দিতে পারো। রাইট, থ্যাংক ইউ। প্রফেসর ইব্রাহিম সিদ্দিক, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম আজাদ ভাই, আমি একটু পরে জয়েন করেছি বলে শুনছিলাম। না, ঠিক থ্যাংক আছে। ইউ ভেরি মাচ। আজকে 3টা কেসই খুবই ইন্টারেস্টিং কেস। আমি পরে বলি, সবাই শেষ করুন। আচ্ছা, ওকে ওকে, যেও না, আমি এই জন্য দেখলাম আর কি এখন, কারণ আমি এখন ফুল স্ক্রিনটা মানে দেখতে পাচ্ছি। ওকে, এনি কোশ্চেন ফ্রম স্টুডেন্টস? টর্শন টেস্টিসে যখন এক্সপ্লোর করবো স্যার, সে সময় ইনসিশনটা কি ট্রান্সফার্স দিব নাকি মানে চয়েস অফ ইনসিশনটা কি হবে টর্শন টেস্টিসের ক্ষেত্রে? আচ্ছা, এটা আমাদের টেক্সট বইগুলিতে তোমার দুভাবে বলেছে। আমি যেটা করি সেটা বলছি। আমি যেটা টর্শন সেদিকে আগে করি, এটা ভার্টিক্যাল দেই, ট্রান্সভার্স না। ভার্টিক্যাল দিলে তোমার ফিক্সেশন করতে সুবিধা হয়। টেস্টিসের আপার পোল এবং লোয়ার পোল তুমি স্ক্রোটাম ভার্টিক্যালি কাটলে ন্যাচারালি তুমি আপার পোল তো তুমি ডার্ট মানে ভিতরের লেয়ারে তো ইনার লেয়ারিতে তুমি ফিক্স করবে। ট্রান্সভার্স হলে তখন স্ক্রোটাম সেলাই করার সময় যেন একটা ঝামেলা হয়। আমি ডিফারেন্ট করি এই জন্য যে ধরো যেটা গ্যাংগ্রিনাস টেস্টিস, অনেক সময় ওটা তো ইনফেক্টেড হয়ে যায়, দেরি করে আসে, 4 দিন 5 দিন পরেও তো আসে। তো যেটা নর্মাল টেস্টিস সেটার জন্য কোনো রকম সংক্রমণ না হয়, এই জন্য আই প্রেফার ডিফারেন্ট টেস্টিস। তবে বইতে কিন্তু এরকম বলা আছে যে মিড লাইনে এক্সপ্লোর করে মিডিয়ান এক্সপ্লোর করে দুই দিকে। ওকে,
You got your answer? জি Any more question? Any more question, students? ওকে, আমরা এখন একটু আমাদের ফ্যাকাল্টিদের থেকে কমেন্ট নিই। কে আছে? প্রফেসর শহীদ, এনি কমেন্ট? স্যার আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ যে ডিসকাশনটা হয়েছে, বিশেষ করে কাজল স্যার থাকাতে, মার্গব স্যার থাকাতে আমাদের স্টুডেন্ট জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। তবে পেডিয়াট্রিক কেস স্যার সবসময় থাকবে, আইওআই এবং শর্ট কেস দুই জায়গায় থাকে। তো ওরা যদি আজকে যেসব লাইনে ডিসকাশন করা হয়েছে এগুলো যদি ভালোভাবে পড়ে, আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। মাসুদ করিম আছে? নো।